আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে আসলে রেজাল্টে নেই নোটিস একটা পাবলিক গ্রুপে আসছে, প্লাস আমার ব্যাচও ক্লাসটা প্রাইভেট ব্যাচও ক্লাসটা শেয়ার করা হবে। সো বিষয় হলো আপনাদের মডেল টেস্টের খাতা দেখেছিলাম আমি। মডেল টেস্টের খাতা দেখে আপনাদের কাছে যেটা মনে হয়েছে, আপনাদের একটু এখনই বাতলে দেওয়া উচিত। অনেকে আছেন পরীক্ষা দেন না, প্রচুর পড়েন কিন্তু পরীক্ষা দেন না। আসলে তারা কিন্তু খুব খারাপ করতেছেন। এখনো সময় আছে, পারলে আগামী 13-14 তারিখে আমি একটা মডেল টেস্ট নেব, 13-14 তারিখে, এবং পরীক্ষার ডেট দেখে হয়তো বা তারপরেও আরো 2টা নিতে পারি। সো পরীক্ষাগুলো একটু দেন। পরীক্ষা আপনারা যারা দিচ্ছেন না তারা খুব ভুল করতেছেন মনে হয়, এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে দেখলাম যে বেশ সমস্যা হলো যে অনেক সমস্যা। আসলে নাম্বার আপনি অনেক লেখেন কিন্তু নাম্বার পাচ্ছেন না। আমি দেখছি এখানে আপনারা কয়েকটা খাতা আমি শেয়ার করি, সেগুলো আপনারা দেখেন, কিন্তু এখানে এমন হয়েছে যে 74 পেয়েছেন, 100-র মধ্যে 76 পেয়েছেন, 100-র মধ্যে 91 পেয়েছেন, 92 পেয়েছেন। এই প্রবলেমগুলো একটুখানি আপনাদেরকে বাতলে দেওয়ার জন্য আমি আজকে এখানে আসছি। বিষয় হলো অনেকে ভালোও লেখেন, অনেক লেখেন, কিন্তু লেখার আর্ট না থাকার কারণে তার নাম্বারটা কমে যাচ্ছে, এবং এটা খুবই খুবই দুঃখজনক। আজকে যে প্রশ্নটা আমি খাতা দেখলাম, বাংলাদেশ বিষয়াবলী, কালকে রাতে যে আমি আপনাদের পোস্ট করেছি, বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্ন হয়েছে, এই প্রশ্নে ইজিলি মানে যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে 130, 40, 150 পাওয়া খুবই পসিবল। আমি 35 আমি যখন বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষা দিয়েছিলাম, 200 নম্বর প্রশ্ন আসছে। আমরা জানতাম না যে কত নম্বর করে প্রশ্ন আসবে। 40টা প্রশ্ন আসছে, জাস্ট পাস করে, প্রত্যেকটা কোয়েশ্চেন ছিল পাস করে, 40টা কোয়েশ্চেন পাস করি, 200 কোয়েশ্চেন। এবং এখানে আমি যেটা করেছিলাম যে আমি পরীক্ষা দিয়ে, মানে আমি প্রথমত ভাবেছিলাম যে আমি সাধারণ জ্ঞান এমন কোনো প্রশ্ন নাই যে আমি আসলে বুঝবো না, যেটা আমি উত্তর করতে পারবো না। বুঝবো না যে এমন কিছু নাই যে উত্তরে সমস্যা হবে। আমি বলছি যে প্রশ্নটা বুঝবো, যা হোক আমি কাছাকাছি কিছু লিখে আসবো। আমি জাস্ট একেবারে সাথে সাথে টাইমটাকে আমি ভাগ করে দেখলাম যে 5 নম্বরের কোশ্চেনে 6 মিনিট টাইম। আমি যে 6 মিনিট নিচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেন 6 মিনিটের মধ্যে শেষ করেছিলাম, এবং ঘন্টা পড়ে গেছে আমার সেলাই করা শেষ। মানে ঘন্টা পড়ে গেছে আমার সেলাই করা শেষ হয়ে গেছে, মানে 1 মিনিট আগে লেখা শেষ, এরপরে সেলাই করে আমি জাস্ট রিভিউ করেছিলাম। বেসিক্যালি আমি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম যে আমি 140 পাবো। আমার একটা মানে একটা বিশ্বাস ছিল যে 140 পাবো, এবং আমি এখানে 143 পেয়েছিলাম, 143 নম্বর পেয়েছিলাম, 143। আমি ভেবেছিলাম যে 140 পাবো, পেয়েছিলাম 143। আর অ্যাট দ্য সেম টাইম 33rd বিসিএসে আমি যেটা ভেবেছিলাম যে আমি নাম্বার পাবো, মানে বাংলাদেশ বিষয়াবলী একটা 1/2, টু কোশ্চেনটা ইজি ছিল। আমার বন্ধুরা 88 পেয়েছিল, 85 পেয়েছিল, 84 পেয়েছিল, কারণ কোশ্চেনটা ছিল একটা এক কথায় উত্তর ছিল, এবং এক কথায় উত্তর করলে টিকা ছাড়া এক কথায় উত্তর করলে সেখানে 5 নম্বর। জাতির পিতার নাম কি লিখলে 5 নম্বর ছিল। 33তম বাংলাদেশ বিষয়াবলী 2 দেখেন, বাংলাদেশ 1 দেখেন। আমি দুইটাতেই 60, 120 পেয়েছিলাম, কিন্তু আমার এক্সপেক্টেড নাম্বার এই দুইটাতেই নাম্বার ছিল যে 70+/80, এরকমের একটা এক্সপেক্টেড নাম্বার ছিল, যেটা বাংলাদেশ 2 ছিল। কিন্তু আমি দুইটাতেই 60 পেয়েছিলাম। এখানে আমার একটা বিশ্বাস ছিল যে যে টিকাগুলো আসে, এই টিকাগুলো মানে একটা প্যারায় লিখতে হয়, এক প্যারায়। এটা আমাকে এক বড় ভাই বলেছিল যে পরীক্ষা দেওয়ার আগে, যে টিকা কিন্তু এক প্যারায় লিখবে না, তো নাম্বার কাটা যাবে। আমি এটা পরীক্ষা দেওয়ার পরে আমার মনে পড়ছে যে আসলে এটা ভুল করেছি, এবং আলটিমেটলি আমি এখানে এক্সপেক্টেড নাম্বারটা পাইনি। কিন্তু 35-এ আমি এক্সপেক্টেড নাম্বার পেয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে এখানে নাম্বার 140-150-এর মধ্যে আমি পাবো, 140 মিনিমাম পাবো, এটা আমার এক্সপেক্টেড ছিল। 143 পেয়েছে। তো এখন বিষয় হলো যে এই অভিজ্ঞতা থেকে বেশ কয়েকটা রিটেন দিয়েছি, এবং আপনাদের
কিছু পড়াই, অনেক অনেক 35 ব্যাচ থেকে আমি পড়াচ্ছি ইন্টারন্যাশনাল কোচিং। এখন তো বাংলাদেশে শুধু দুইটাই পড়াই, 41 থেকে দুইটাই পড়াচ্ছি। আমার এই পড়ানো এবং হলো পরীক্ষা দেয়া এবং হলো আমার যে যে যারা খাতা দেখেন তাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ারিং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে কিছু জিনিস আপনাদের বলা জরুরি যাতে নাম্বার বাড়তে পারে। এবং আমি একটা কারেকশন দিচ্ছি, অপূর্ব তিনি পেয়েছেন 118.5, উনি আসলে 4 নম্বর বেশি পাবেন, 122 পাবেন। আর শারমিন শামসুন্নাহার তার কিছু নাম্বার কাটা যাবে, কারণ একটা নাম্বার আমি 10 মার্কসে মার্কিং করেছিলাম, ওটা আসলে 5 হবে। তো যাই হোক, আমি আবার আপনাদের খাতাগুলো শেয়ার করব, শেয়ারগুলো শেয়ার করবো। এখন আমি কিছু বিষয় নিয়ে কথা বলি। আমি যে প্রবলেমগুলো দেখছি সেই প্রবলেমগুলো আমার কাছে, খাতাগুলো সব আছে, এই যে খাতাগুলো আমার কাছে আছে, আমি আসলে এগুলো দেখে আপনাদেরকে আমি কিছু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। এক্সাম কবে হবে? এক্সাম জানুয়ারিতে হবে ইনশাল্লাহ। পিএসসি চাচ্ছে যে জানুয়ারিতে পরীক্ষা নেবে। একটা বিষয় হলো যে নাম্বার ওয়ান আমি আসলে প্রবলেমগুলো আগে দেখি, তারপরে আমাদের স্ট্র্যাটেজিগুলো লিখি। আমি দেখি খাতা আমি কি কি প্রবলেম পেয়েছে, যাদের নাম্বার বাড়তে পারতো, প্রবলেমগুলো কি কি পেয়েছে। 1 নম্বর প্রবলেম হলো যেটা আমি একটু আগে বললাম, যে টিকায় প্যারা দেয়া। টিকায় প্যারা দেয়া এটা একটা বড় সমস্যা। মনে রাখবেন যে টিকায় প্যারা দেয়া যাবে না। প্যারা বা পয়েন্ট এটা করা যাবে না, একেবারে অমিট করতে হবে। যেমন ধরেন আপনি বলছেন যে স্মার্ট বাংলাদেশ আসছে, এবং অনেকেই যে স্মার্ট বাংলাদেশ আসছে টিকা, আপনি লিখছেন যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ। 4টি স্তম্ভ লিখে আপনি 1 নম্বরে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট এটা লিখতেছেন না, আপনি ওটা লিখতে পারবেন না। আপনার এখানেই লিখতে হবে যে ক স্মার্ট সিটিজেন, খ স্মার্ট বাংলাদেশ, এমনি স্মার্ট গভর্নমেন্ট, হ্যাঁ গ। আপনার নিচে নিচে লেখা যাবে না, এক প্যারায় এখান থেকে শুরু করবেন, একেবারে সব শেষ করে জাস্ট একটা প্যারায় উত্তর শেষ হয়ে যাবে। এই একটা প্রবলেম, এটা প্যারা বা পয়েন্ট দেওয়া খুবই রিস্কি, খুবই রিস্কি। কোটেশনও দেওয়া যাবে না। কোটেশন দিবেন, আপনি কোটেশন দিবেন, সব তথ্য দিবেন, কিন্তু সব দিবেন না, ট্যাবল দিতে পারেন। এটা হচ্ছে অ্যানোটেশন, এটা ইংলিশে বলে অ্যানোটেশন। তো এখানে আপনি ট্যাবল দিলে ভিতরে দিতে হবে। ট্যাবল মানে ট্যাবল যদি দেন এই লেখার মধ্যে, যে এখানে দিতে হবে, এখানে এই এক লাইনের মধ্যেই আপনাকে ট্যাবল দিতে হবে, মানে এখানে অন্য কিছু ইউজ করা যাবে না। এটা ঠিক হবে না, খুব রিস্কি, খুবই রিস্কি, এটা খুবই রিস্কি। নাম্বারটা আমি এই জন্যই আপনাদের কেটে দিচ্ছি যে এই নাম্বারটা কাটলে হয়তো আপনি সতর্ক হবেন, নয়তো আপনি সতর্ক হবেন না। ঠিক আছে, এই জন্য আমি স্যাক্রিফাইসটা করিনি। তো টিকায় প্যারা দেওয়া যাবে না, টিকায় প্যারা পয়েন্ট একেবারে না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক লাইনে যাবে। আমি যে প্রবলেমগুলো দেখেছি আপনাদের খাতা দেখে, সেই প্রবলেমগুলো আগে শেয়ার করে দিই। নাম্বার 2 যেটা, সেটা হলো মার্জিন। মার্জিন বা এর জায়গা নাই, মার্জিনের জায়গা না দেয়া, জায়গা না দেয়া, এটা মানে যে কতটা বিচ্ছিরি। একজনের খাতা দেখছিলাম যে তার নাম্বার, হ্যাঁ অপূর্বর খাতাটাই, যে 122 পেয়েছে, 122.5। দেখেন অপূর্বর খাতাটা, দেখেন যে এখানে কি পরিমাণ, এটা কোনো লেখা হলো, দেখেন সামনে উপরে মার্জিন দেখেন, হ্যাঁ এই এই যে দেখেন মার্জিন দেখেন, একবার উপরে লিখে রাখছেন, এক বাম পাশে কোনো জায়গা নেই। আসলে এটা এইভাবে লেখা একেবারেই মানে কোনো স্মার্ট কোনো লেখা না। মার্জিন দিতে হবে, অর্থাৎ মার্জিনের জায়গা এইভাবে রাখতে হয়। ধরেন এটা একটা খাতা, এই খাতাটার মধ্যে আপনার এতটুকু জায়গায় রাখতে হবে বাম পাশে, এবং এতটুকু জায়গা রাখতে হবে মানে উপরে। আপনি লেখার সময় একেবারে এই পর্যন্ত না আসে এখানে একটা মানে দাগ দিবেন না, বাট একটা অনুমান করে একটা ফাঁকা রাখবেন, এখানে একটা অনুমান করে ফাঁকা রাখবেন। নিচে একেবারে দাগায় লেখা, এটা কিন্তু আপনার টিক মার্ক দেওয়ার তো একটা জায়গা রাখা লাগবে, টিক মার্ক দেওয়ার জায়গাটা নাই। যেখানে জায়গা রাখবেন, জায়গা জায়গা মানে এখানে অল্প জায়গা রাখেন, মানে একেবারে দেখা যায় যে অনেকে ভিতরে ঢুকায় লেখেন, এটা লেখা একেবারেই একেবারেই মানে বড় প্রবলেম এটা, যে মার্জিন রাখতে হবে। মার্জিন না রাখলে সুন্দর হবে। আপনি যদি পারেন মার্জিন যদি পারেন পেন্সিল দিয়ে টেনে দেন, সেটা সম্ভব, কারণ সময় থাকবে না। আপনি প্রথম খাতাটা পারবেন 15 মিনিটে, কিন্তু পরে যখন লুজ শিট নেবেন তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না। পারলে আপনি প্রথম খাতাটা এটা করেন, মার্জিন দিয়ে দেন, আর পরের খাতাটা আপনি জায়গা রাখেন। আর যাদের একেবারে অভ্যাস নেই, তাহলে জায়গা রেখে দেন। মার্জিন বা জায়গা না দিয়ে একটা বড় প্রবলেম। নাম্বার 3 একটা প্রবলেম দেখেছি আমি, সেই প্রবলেমটা হলো যে লাইন ভেঙে লেখা। লাইন ভেঙে লেখা, লাইন ভেঙে লেখা মানে কি? যেমন দেখেন লিখছেন যে আপনার খাতাটা হলো এই,
এই খাতাটা আপনি লিখছেন কি যে তারা এদেশে এসে থাকতে পারে, লেখা এখানে লিখছেন না। এটা কেমন কথা? মানে আপনার এইটার জন্য মানে এখানে কোনো, এটা তো কোনো লাইন হয় না, এখন মানে কোনো সেন্টেন্স হয় না বা মানে বাক্য হয় না। আপনি এখানে না লিখবেন, আপনি এখানে ভাঙবেন না। এটা এই এই যে লাইন ভেঙে লেখা, এটা একটা বড় প্রবলেম। এতে আপনার কিন্তু দৃষ্টিকটু নাম্বার কেটে যায়। এটা লাইন ভেঙে লেখা যাবে না। আপনারা পারলে নোট করেন বিষয়গুলো। নাম্বার 4, আমি অনেককে দেখেছি যে উত্তর উত্তর 2 বা 3 পৃষ্ঠা লিখছেন, 3 পৃষ্ঠা লেখা কিন্তু মার্ক করা নাই। মার্ক করা নাই, মার্ক করা বলতে যে আপনি অনেক সময় যেমন দেখেন, আপনার আমি একটা খাতা দেখেছিলাম যে ওখানে 4টা পয়েন্ট দেখে আমি দেখলাম যে একটু গ্যাপ আছে, মনে হয় এখানে শেষ করছে, এখানে শেষ করছে। পরের পৃষ্ঠা দেখে যে শেষও করে নাই, মানে শেষের নাই, এন্ডিং লাইনও নাই। পরের পৃষ্ঠায় গিয়ে দেখলাম যে আরো কিছু আছে। সে কি করে? মার্ক করা নাই। মানে আপনি যদি ভাই এই খাতাটায় এখানে লেখেন, লিখতে 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 আসছেন, পরের পাতায় যাবেন, জাস্ট এখানে আপনি লেখা শেষ করছেন, এখানে জাস্ট কিন্তু অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য এই শব্দটা লিখতে হয়। এটা লিখলে হয় কি, তার দৃষ্টিটা চলে যায় না অপর পৃষ্ঠায় আছে এই প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নটা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য। কিন্তু প্রশ্নের উত্তর শেষ, তাহলে আর দেখার দরকার নাই, সে অটোমেটিক খাতা উল্টাবে। কিন্তু প্রশ্নের যেই অংশটা বাকি আছে, এই প্রশ্নের উত্তরের এখানে অপর পৃষ্ঠা দ্রষ্টব্য লেখাটা খুবই জরুরি। এটা খুবই জরুরি। অথবা পিটিও আমরা যে লিখি না, প্লিজ টার্ন ওভার বা অপর পৃষ্ঠা দ্রষ্টব্য, যেটা সহজে লেখা যায়, সেটা কিন্তু এই মার্ক করা, এই মার্ক করতে হবে। এটা অত্যন্ত অত্যন্ত জরুরি। কারণ এটা যে খাতা দেখে তার কাছে এটা মানে প্রবলেম হয়ে যায়। একটা খাতা দেখতে অনেক সময় লাগে, 35-40 মিনিট সময় লাগে। তার মানে সে কিন্তু ধৈর্যটাকে যখন ওখানে মানে ব্যাঘাত ঘটবে, তখন কিন্তু আপনার মধ্যে কিন্তু ডিস্টার্ব হবে। এরপরে একটা বিষয়, এটা মানে আমি আপনার নাম ধরেই বলবো, আর নাহলে আপনি সতর্ক হবেন না। আমি পুরো ডিসগাস্টিং লেখা রাখি তার খাতার মধ্যে। তার খাতার মধ্যে একটা কথা, মানে সে লেখার চেষ্টা করছে কিন্তু খুবই খুবই ডিসগাস্টিং। এই যে আমি লিখে রাখছি, সেটা হলো নাম্বারিং না করা। নাম্বারিং না করা, না করে বিভিন্ন সাইন দেয়া, বিভিন্ন সাইন দেয়া। এটা কিন্তু এটা খুবই দৃষ্টিকোণ। আপনি একটা খাতাটা তো দেখেন, যেমন দেখেন দেখছে, ওনার নামটা আমি বলে দিই, যে পরীক্ষা দিয়েছেন তিনি হলেন শরীফুল শরীফুল হাসান, মনে হয় শরীফুল হোসেন। শরীফুল হোসেন, আপনি দেখেন, আপনি এই যে লিখছেন যে লেখছেন কি যে ভালো ফলাফলের পক্ষে, মানে হ্যাঁ ওই যে আপনার শিক্ষা কারিকুলামের পক্ষে লিখছেন। এখানে আপনি কি করছেন, একটা টিক মার্ক দিয়ে লিখতেছেন, টিক মার্ক, অথচ নাম্বারিং করেন নাই। টিক মার্ক দিয়ে আপনি লিখতেছেন, আপনি এই টিক মার্ক কিন্তু পুরো ইসের মধ্যে একটা সাইন দিছেন, এত বাজে লাগে। এবং এই নাম্বারিংটা কিন্তু আপনার শুধু এখানে না, মানে অনেক জায়গাতেই দেখেন, এই অনেক জায়গায় আমি আবার নাম্বার করে দিয়েছি। পড়াশোনাতে চ্যালেঞ্জ, সেখানে আপনার পয়েন্ট দেন, মানে আপনি পড়াশোনাতে চ্যালেঞ্জ বলছে, সেখানে আপনি পয়েন্ট দেন, অথবা হলো আপনি নাম্বারিং দেন, 1 2 3 4 করে আপনি লেখেন। আপনি সেখানে না দিয়ে আপনি কি করছেন, টিক মার্ক দিয়ে দিয়ে লিখছেন। এটা খুবই খুবই মানে দৃষ্টিকটু বিষয়। আমি 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 এটা বুঝাচ্ছি যে আমি পরে আপনাদের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যে এই কোশ্চেনের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসে বাংলাদেশ বিষয় বলে, আমি প্রত্যেকটা কোশ্চেনের কি উত্তর করা যায় এবং কোনটা জিস্ট পয়েন্ট, সেটা আমি একটু আলোচনা করবো পরে। বিষয় হচ্ছে যে নাম্বারিং না করে বিভিন্ন সাইন দেয়া, এটা হলো যে আপনাকে বলছে ভাই যে আপনি লেখেন পড়াশোনার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জগুলো লিখবেন আপনি, সেখানে যদি এরকমের এই এই মার্ক একটা দেন, এই মার্ক একটা সাইন দেন, এটা আপনি 1 2 3 করে লেখেন। এটা আপনি একটা কাজ করতে পারেন, স্ট্র্যাটেজিক্যাল বিষয় যদি আপনি বলেন যে না আমি একটু দেখাবো বেশি, সেটার জন্য আপনি করতে পারেন যে পৃষ্ঠা শেষে সেখানে 3 লিখছেন, অপর পাতায় 4 হবে, আপনি 5 লিখলেন। শেষে গিয়ে দেখলো যে 6টা পয়েন্ট দেখলে সে তো হয়তো বা সে খেয়াল করবে না। কারণ আমি তো এখানে একটা অপূর্বকে একটা নম্বর দেই নাই, শামসুন নাহারকে আমি 5 নম্বরের কোশ্চেনে 10 নম্বর মনে করছি। টু আর ইজ হিউম্যান, প্রত্যেকটা মানুষেরই ভুল হয়, সেও কিন্তু এটা কি করতে পারে, স্কিপ করে যেতে পারে। এই কৌশল দিতে পারেন, কিন্তু আপনি এই নাম্বারিং না করে, পয়েন্ট না দিয়ে, সবচেয়ে মজা হলো যে কোনো উত্তরের ক্ষেত্রে একটা নাম্বার দিয়ে একটা পয়েন্ট দেন। যে রোহিঙ্গা প্রত্যাবাসন, এটা একটা সমস্যা, মানে চ্যালেঞ্জ। এই রোহিঙ্গা প্রত্যাবাসন, এই কথাটার মাধ্যমে কিন্তু আপনার ভিতরে কি আছে আর পড়া লাগে না, এটার মধ্যে বোঝা যায় যে সে কি লিখছে।
এখানে একটা নাম্বার লিখলেন, 2 নম্বরে লিখলেন আপনি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট ক্লাইমেট ডিপ্লোমেসি সংকট। এখানে লিখলেন এই এই যে পয়েন্ট লিখলেন, তার কিন্তু উত্তরটা বেড়ে যাবে। আর যে এইরকম এরকম করে লিখছেন তার কিন্তু নাম্বার ভাই একেবারে 50% চলে আসবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল কিন্তু এমন একটা অবস্থা যে যদি একটু ভালো লেখেন, আর্ট রাখেন, তাহলে কিন্তু নাম্বার বেড়ে যাবে। আর যদি একটুখানি হেলাফেলা করেন তার নাম্বার 50%, 40%-এর মধ্যে চলে আসবে। তাহলে কিন্তু আপনি হিউজ একটা গ্যাপ এখানে পড়ে যাবে। আমি যে 33তম আমি যার গল্পটা বলি, তিনি কিন্তু ম্যাথ সায়েন্সে আমার সাথে অনেক বেশি পেয়েছিলেন, 86-70 পেয়েছিলেন 33-এ। আমি রিকমেন্ডেশন পেলে সে কিন্তু আর পায় নাই। কিন্তু তিনি আমার চাইতে ওখানে 25-30 বেশি পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ বিষয়াবলিতে ইন্টারন্যাশনাল আমি পেয়েছিলাম 68 মনে হয়, বা 66, সরি 66 ইন্টারন্যাশনালে। আর উনি পেয়েছেন 40। ইসিরে সোহান, কি হলো, কত বড় মেজাজটা খারাপ না? দেখানো ওকে ওকে, ঠিক আছে। এখন দেখেন, যে বিষয়টা হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? ঠিক আছে ঠিক আছে। কি ঠিক আছে। এখন যে বিষয়টা হয়েছে সেটা হলো যে হ্যাঁ, সে কিন্তু ওখানে পেয়েছে 41 আর 43, বাংলাদেশ ইন্টারন্যাশনাল 41, 43, একটা 39, তখন বাংলাদেশ দুইটা আসতো। ব্যাপারটা হচ্ছে যে নাম্বার কমলে কিন্তু এখানে অনেক কমে যাবে। তো নাম্বারিং করে না করা মানে কোনো প্রশ্নের উত্তরই, আপনি যদি লেখেন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য লিখে আপনি সাইন দিচ্ছেন কেন? নাম্বার দেন, 1 2 3 দেন, 3টা লেখেন, 2টা লেখেন। এই নাম্বার করলে, নাম্বারিং দিলে কিন্তু সে বিরক্ত হয় না, বোর হয় না। আপনি যে সাইনটা দেন, সাইনটা কিন্তু তার ভালো নাও লাগতে পারে। যে খাতা দেখবে তার সাইন কিন্তু কি হয়েছে, হ্যাঁ কি করলে শুধু শুধু কি হয়েছে কি? তো বিষয় হচ্ছে যে নাম্বারিং করাটা খুব জরুরি। নাম্বার 6 এইটা একটা সমস্যা যে প্রশ্ন উত্তর কেমনে লিখবেন, মানে প্রশ্ন নং লেখা, এইটা একটা প্রবলেম। আপনি দেখবেন অনেককে আমি কেটে দিয়েছি, লেখা কিনা 5-এর খ, 5-এর খ, 5-এর খ লেখে উত্তর লিখতেছেন। কেউ কেউ লিখতেছে আগের পৃষ্ঠা লিখছে 5 নং প্রশ্নের উত্তর, যেমন অপূর্ব লিখছে 5 নং প্রশ্নের উত্তর, এখানে লিখছে ক, এরপর ক উত্তর শেষ, এরপর লিখছে খ, এরপর লিখছে খ, উত্তর শেষ, এরপর লিখছে খ। কিন্তু এটা কিন্তু সুন্দর না, এটা সুন্দর না, এটা বিরক্তিকর, এটা ডিসগাস্টিং। এই আপনাকে কিন্তু বিরক্ত করা যাবে না। লিখবেন এই যে দেখেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর অবলিক দিয়ে ক। আবার আপনি যখন খ লিখবেন, আবার 1 নং প্রশ্নের উত্তর খ। দেখেন এটা খুবই সুন্দর এবং স্মুথ। আপনার এখানে আপনি বলেন যে সময় বেশি লাগবে, তারপর সময় বসাতে কিন্তু আপনি এখানে নাম্বার কম পাচ্ছেন, সময় তো এখানে বসানো যাবে না। 1 নং প্রশ্নের উত্তর খ, 1 নং প্রশ্নের উত্তর ক, এইভাবে যদি যে কটা লেখেন আপনি, 1 নং প্রশ্নের উত্তর গ লিখবেন, আবার 2 নং প্রশ্নের উত্তর লিখবেন, আবার এরকম গ দিবেন, ব্র্যাকেট দিতে পারেন, নাও দিতে পারেন, এভাবে লিখে তারপর আপনি উত্তর করেন, প্রত্যেকটা মিডল পয়েন্টে রাখবেন। এইটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যে আপনারা কোলন এবং আন্ডারলাইন এই দুইটা দেন না। কোলন এন্ড আন্ডারলাইন এই দুইটাতে খুবই ভুল করেন। কোলন এবং আন্ডারলাইন এটা যথেষ্ট আপনার প্রশ্ন খুঁজে পেতে কষ্ট হয়। যেমন হামিদুল ইসলাম শুভর একটা খেলা দেখলাম, শুভ যে কাজটা করছে তিনি লিখছেন কি, যে লিখছেন যে মেরিন প্রোটেক্টেড এরিয়ার বৈশিষ্ট্য, বা মেরিন প্রোটেক্টেড এরিয়ার বৈশিষ্ট্য লিখছেন। এখানে কোলন নাই, আন্ডারলাইন নাই, এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার লিখে গেছেন। অথচ এটা কোলন দিলে এবং আন্ডারলাইন দিলে কোলন ড্যাশ হবে না, কিন্তু খবরদার অনেকে কিন্তু এটা করে নাই, এইটা করবেন না। কোলন ড্যাশ কিন্তু কোনো বিষয় নাই, কোলন হবে, আন্ডারলাইন হবে, এখানে কোনো দাগ দিবেন না, সেইটা করে না। পরে আমি আবার দাগ দিয়ে এটা বলে দিছি। এখন এইটা
এটা তাকে আরো একবার বলা হয়েছে, আগের খাতা কিন্তু এটা সেভারাল টাইম সে ভুলটা করে থাকে। তো এই পুরোটা এবং আন্ডারলাইন এটা অবশ্যই দিতে হবে। এটা না দেয়া প্রবলেম হলো, এটা না দেয়া একটা প্রবলেম। প্রস্তুত লেখা একটা সমস্যা, এটা বুঝতে পারছেন। 7টা বললাম, এরপরে হলো নাম্বার 8। এইটার যে প্রবলেমটা সেটা হলো যে, হ্যাঁ এইটা অনেকেই ভুল করেন যে শানে নুজুল লেখা, শানে নুজুলই লিখলাম, অনেকে এটা বুঝবেন। শানে নুজুল লেখা মানে প্রেক্ষাপট আর ভূমিকা লিখে শেষ করে ফেলছেন। প্রেক্ষাপট আর ভূমিকা লেখা যাবে না, এটা লেখাটা একটা প্রবলেম কি দেখেন, আপনার কাছে সময় নাই, প্রশ্ন আসছে নির্বাচন অনুষ্ঠানের সময়, আমি শুভকে এটার নাম্বার আমি 0 দিয়েছিলাম, সে লিখছে, সে পেয়েছে 0, এটা সে পাবেও 0, এতে কোনো সন্দেহ নাই, 0 পাবেন। দেখেন প্রথমেই খাতারা আপনি দেখেন ইমপ্রেশনটা কিভাবে নষ্ট হয়। এ কিন্তু ইন্টারন্যাশনালে সে ফার্স্ট হয়েছিল, 72.25 পেয়েছিল, বাংলাদেশে পেয়েছে 111.25। কারণটা দেখেন কেন, দেখেন সে এখানে প্রথম প্রশ্নটা হলো, ও তাকে 0 দেয়নি, আমি 1.5 দিয়েছিলাম, কারণ সে কিছু লিখছে। এখানে নির্বাচন অনুষ্ঠানের সময় জিজ্ঞেস করছে, সে কিন্তু 90 দিন কথাটা লিখতে পারছে, কিন্তু তো তার একটা অংশ হয় নাই। যে আমি বলছি যে প্রশ্নটা ছিল নির্বাচন অনুষ্ঠানের সময়, সে এখানে একটা সংবিধানের একটা স্লোগান দিছে, সরি ভোট নিয়ে একটা স্লোগান দিছে দেখ, কিন্তু তার মূল যে কথা 123 নং অনুচ্ছেদ, 123 নং অনুচ্ছেদ তার ভুল হয়েছে, লেখা 122। নাম্বার 2 যেটা, সে হলো নির্বাচন অনুষ্ঠানের সময় জিজ্ঞেস করছে, এটা এই প্রশ্নটা অনেকভাবে লিখছেন। কেউ লিখছেন তফসিল ঘোষণার পরে, কেউ বলছেন যে সংসদ হয়ে গেলে। নির্বাচন অনুষ্ঠানের সময়টা হলো সংবিধানে বলা আছে যে এটা হবে জাস্ট মেয়াদ শেষ হওয়ার আগের 90 দিন থেকে 60 দিন থেকে 90 দিন, যে কোনো নির্বাচন, শুধুমাত্র সংসদ নির্বাচন তা না, যে কোনো নির্বাচনী মেয়াদ শেষ হওয়ার 60 থেকে 90 শেষের 60 থেকে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, অথবা পরবর্তী, অথবা যদি ভেঙে যায়, কোন মারা গেল অথবা সে পদত্যাগ করলো, তখন কি হবে, মেয়াদ শেষ হওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচন হবে। সে এই কথাটা অংশ লেখার কারণে 1.5 পাইছে। কিন্তু সে যদি এই বাক্যটাই শুধুমাত্র অল্প একটু বাক্যের মধ্যে খালি 123 অনুচ্ছেদ লিখে একটু লিখতো, সে কিন্তু 4 পাইতো, 4.5 পাইতো, 4 থেকে 4.5 নাম্বার পাইতো। আর অনেকে বলছে যে এইটার প্রশ্ন অনেকে 0 পাইছে। নির্বাচন অনুষ্ঠানের সময় লিখুন, এখানে আপনি লিখে রাখছেন তফসিল ঘোষণা করবে, নির্বাচন কমিশন যখন ইচ্ছে তখন নিবে, এগুলো তো অবান্তর কথাবার্তা। তার মানে শানে নজুল লেখা, যেমন দেখেন আপনি প্রশ্ন আসছে যে ফার্স্ট ডিসকাশন অফ দ্য কনস্টিটিউশন কি, ফার্স্ট ডিসকাশন অফ দ্য কনস্টিটিউশন হলো 5ম সংশোধনী, কিন্তু আপনি লিখছেন কি সংবিধান একটি জাতির মৌলিক আইন, একটি রাষ্ট্রের মৌলিক আইন, সংবিধান 1972 সালে এত কার্যকর হয়, সংবিধানে এতটি অনুচ্ছেদ আছে, এগুলো একেবারে আননেসেসারি। আপনি টু দ্য পয়েন্টে উত্তরে চলে যাবেন, এখানে কোনো প্রেক্ষাপট লেখার সেই যুগই নাই, প্রেক্ষাপট লেখার কোনো যুগই নাই। আপনাকে বলছে কারিকুলাম, উনি 2022 সালে কারিকুলামের পক্ষে বিপক্ষে যুক্তি দেন, এখানে আপনি কারিকুলামটা একটু মেনশন করতে পারেন, দিন পক্ষে যুক্তি দেন বা বিপক্ষে, অথবা পক্ষে যুক্তি দিয়ে সেখানে কারিকুলাম বিষয়বস্তু টেনে নিয়ে আসেন, বিপক্ষে যুক্তির ক্ষেত্রে সেখানে কারিকুলামের বিষয়বস্তু টেনে নিয়ে আসেন। কিন্তু আপনি শিক্ষা কারিকুলামের বিবরণী দিয়ে দেন অনেকগুলো, আসল কথা লিখলেন না। আপনাকে আমি বলছি যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সামাজিক পেনশনটা কতটা গুরুত্বপূর্ণ, সেখানে সামাজিক নিরাপত্তা কি সে বিষয়টা লিখতে পারেন। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার একটা অংশ বয়স্ক ভাতা পেনশন পাওয়া, এটা সামাজিক নিরাপত্তার অংশ, সেখানে আপনি পেনশনের তারপরে সোশ্যাল পেনশনে যান। কিন্তু আপনি সামাজিক নিরাপত্তা নিয়ে লিখছেন দারিদ্র বিমোচন, লিখে রাখছেন বয়স্ক ভাতা, দুস্থ ভাতা, এটা সেটা, এটার সাথে কিন্তু আপনার মূল উত্তর প্রশ্নটা হলে কিন্তু সামাজিক পেনশন, আপনি কিন্তু সামাজিক নিরাপত্তার মধ্যে সময় ব্যয় করে ফেলছেন। এই জন্য শানে নজুল লেখা যাবে না ভাই, এখন সেই যুগ নাই। 5 নম্বরের প্রশ্নে 6 মিনিট টাইম, দ্রুত ধরে লিখে ফেলবেন। 12 মিনিটের মধ্যে 10 নম্বর লিখতে হবে, দ্রুত সরাসরি উত্তরে চলে যান, এখানে আপনার কিচ্ছু হবে না। শারীরিক ভূমিকা উপসংহার নাই, এটা কেউ পছন্দ করে না এখন আর। যে খাতা দেখে তারও সময় আছে, তারও কিন্তু খাতা দেখে তাকে কিন্তু মেসেঞ্জারে বসতে হয়, তারও কিন্তু হোয়াটসঅ্যাপ চেক করতে হয়, তারও কিন্তু অনেক কাজ আছে। আপনার এই শানানুজু পড়ার টাইম নেই, ঠিক আছে? মূল উত্তরে চলে যান। আপনি অনেক লিখছেন, মনে করছেন যে আপনি মূল উত্তরে ফাঁকিবাজি করছেন থেকে নম্বর পাবেন, তা না। এখানে শুভ নম্বর পেয়েছে শুধুমাত্র সে 90 দিন কথা লেখার কারণে, 90 দিন না থাকলে এই নম্বরটা পাইতো না, ঠিক আছে? এবারে নাম্বার 9 একটা সমস্যা হলো যে
কিছু কিছু ডিসগাস্টিং ম্যাটারগুলো আমি একটু খাতার মধ্যে লিখি। ডিসগাস্টিং ম্যাটারটা হলো যে প্রথমত আমি আপনাকে বলছিলাম যে নাম্বারিং না করা আপনি মনে রাখবেন অবজেক্টিভ স্টাইলে লিখতে হবে অবজেক্টিভ স্টাইলে। আপনাকে আমি যখন প্রশ্নটা করা হয়েছে আপনার জন্য যে শিক্ষা কারিকুলামের গুরুত্ব লিখুন বা পঞ্চদশ সংশোধনের গুরুত্ব লিখুন, সেখানে কিন্তু গুরুত্বটা যদি আপনি রচনা স্টাইলে মানে অনুচ্ছেদ স্টাইলে লেখেন বা প্যারাগ্রাফ স্টাইলে লেখেন, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না, নাম্বার বেশি পাবেন না। এখানে কিন্তু আপনাকে যে গুরুত্বটা বোঝাতে হবে যেটা ৭২ সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংবিধানের ডিস্টর্শন ও বিকৃতিকে মানে অবলুপ্ত করেছে। তারপর হলো মূলনীতিতে ফিরে এসেছে। এই যে পয়েন্ট ১ ২ ৩ ৪ করে পয়েন্ট দেয়া, এটাকে বলা অবজেক্টিভ স্টাইল। অর্থাৎ অবজেক্টিভ স্টাইলে না লেখা ডিসগাস্টিং মানে হলো আপনার খালি গল্প বেশি থাকা, এটা একটা সমস্যা। গল্পের চাইতে আপনার এখানে গল্প বেশি থাকার চাইতে আপনার নাম্বার থাকাটা বেশি। নাম্বার বলতে সংখ্যা, পার্সেন্ট, তারপর হলো সাল, এইসব বিষয়গুলো থাকলে মনে হয় কি তথ্যগুলো মানে তথ্যপূর্ণ আছে, তখন ওটার দিকে মানে তাকায় ওইটার দিকে আন্ডারলাইন করে, হ্যাঁ এই ঘটনাটা তো এইভাবেই। যেমন কালকে একজন লিখছে যে খেলা দেখছে, তখন লিখছে যে মেরিট প্রক্রিয়াটি ২০১২ সালে হয়েছে। তার নাম বললাম ২০১২ না ১৩ দেখে দিত, দেখলাম ঠিকই ২০১২ সালের ১৩ নং অনুচ্ছেদে মেরিট প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তাহলে তখন দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তখন এটার মধ্যে কিন্তু রাস্তা তৈরি হয় যে আসলে সে পড়ে আসছে বা তার লেখায় ইনফরমেশন আছে। এরপরে হলো যে কলম দিয়ে ম্যাপ আঁকা, এটা ডিসগাস্টিং ব্যাপার। কলম দিয়ে ম্যাপ আঁকা এটা খুবই ডিসগাস্টিং। এরপরে হলো উক্তি মেনশন করা, উক্তি লেখা বাট রেফারেন্স বা উৎস না দেয়া। কবির মানে উৎসের মধ্যে কি হয়, উৎসের মধ্যে যেটা হয় নাম থাকে, সাল থাকে, তারিখ থাকে। এখন আপনি নাম না থাকলে তারিখ লেখেন, ঘটনা থাকে যে কোন সময়, ওই সময়ের ঘটনা। নামটা লিখি খারিজ করে দিলেন তা না, এটা ওই জায়গায় লিখছে বা ওই বইতে লিখছে বা একটু তার সাথে একটা এক্সট্রা ইনফরমেশন যোগ করে দেন। আরেকটা বিষয় হলো যে মূল ফোকাস মানে মূল বিষয়টি ফোকাস না করা, এটা সবাই খুঁজে। এটা দুই ধরনের ফোকাস না করা, এটা দুই ধরনের। এটা একটা ধরনের কি দেখেন, আপনি ধরেন একজন লিখছেন যে ৬ দফা আমাদের বাঁচার দাবি। হ্যাঁ, এটা আমাদের একটা ৬ দফা দাবি কি স্লোগান ছিল। তাহলে আপনি লিখলেন এটা শিরোনাম ছিল, তাহলে শিরোনাম ৬ দফা শিরোনাম ছিল এটা। এখন দেখেন আপনি এটা এখানে লিখছেন, এটা খাতার মাঝখানে থাকবে, একটা খাতায় এখানে আপনি যে উদ্ধৃতিটা দিবেন সেই উদ্ধৃতিটা আপনার এই খাতা এখানে তো আপনি লিখবেন, আপনি এখানে লিখবেন, এটা আমি বারবার বলছি, উদ্ধৃতিটা জাস্ট এখানে থাকবে। মানে আপনি যত উদ্ধৃতি দেন যে কোনো উদ্ধৃতি দিলে এখানে এই মাঝখানে শেষ হয়ে যাবে। কিন্তু আপনি কি করেন, ৬ দফা আমাদের বাঁচার দাবি শিরোনাম ছিল, এই লেখাটা আপনার দেখাই যায়, এটা খুঁজে বের করতে হয়। এটা থাকবে মাঝখানে, একেবারে উপর থেকে নিচে মাঝখানে লেখাটা থাকবে স্পষ্ট হয়ে, এখানে লিখলে এই কথাটা একেবারে ফোকাস হবে। এবং এইটা একটা ডিসগাস্টিং বিষয়। মূল ফোকাসের একটা বিষয় হলো বিষয়টাকে ভালোভাবে ফুটিয়ে তোলা। ২ নম্বরে মূল বিষয়টা ফোকাস কি, যেমন দেখেন মূল বিষয় না পাইলে কিন্তু উত্তর পাওয়া যাবে না। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান কি ছিল, বঙ্গবন্ধুর অবদান এখানে স্পেসিফিক ২টা লিখবেন, স্পেসিফিক ২-৩টা লিখবেন, সেটা কি স্পেসিফিক যাই লেখেন আপনি, তার মধ্যে কিন্তু অবশ্যই যদি এই কথাটা না থাকে তাহলে এখানে উত্তরটা নাই। বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের সবচেয়ে বড় অবদান ছিল তিনি ১২ দিন অনশন করেছেন ফরিদপুর কারাগারে মহিউদ্দিন আহমদের সাথে, ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি। এখন সে অনশন করছে, অনশন শব্দটা যদি ওখানে না থাকে তাহলে উত্তরটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায়। বঙ্গবন্ধুর আরেকটা অবদান হলো তিনি সচিবালয়ের গেটে তিনি গ্রেপ্তার হয়েছিলেন ১৯৪৮ সালের ১১ই মার্চ। ভাষা দিবসে যে ১১টা ইউনিট করেছিল, তারা সচিবালয়ের ১১টা গেটে তারা ককটেল ফুটিয়েছিল, তার মধ্যে ১ নম্বর ইউনিটের নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান, এবং ১ ইউনিটের নেতৃত্ব দিতে গিয়ে তিনি ১৯৪৮ সালের ১১ মার্চ প্রথমবার গ্রেপ্তার হন। এই যে তথ্যগুলো, এই ২টা তথ্য হলো এই বিষয়ের ফোকাস পয়েন্ট। প্রত্যেকটা উত্তরে একটা ফোকাস পয়েন্ট আছে। আপনি দেখেন ভারতীয় সেনা প্রত্যাহার, এই সেনা প্রত্যাহারের সাথে কিন্তু আপনার মেজর জলিলের কোনো সম্পর্ক নাই। মেজর জলিল কি বলছে যে ভারত সব নিয়ে গেছে, এটা একেবারে অবান্তর একটা ইস্যু।
ভারতের সেনা প্রত্যাহারের ক্ষেত্রে এখানে এই বিষয়টা আছে যে বঙ্গবন্ধু তিনি সেনা স্বদেশ প্রত্যাবর্তনে এসে পালাম বিমানবন্দরে এসেই তিনি বলছেন যে আপনার হোয়েন উইল ব্যাক, আপনি কখন ফিরে আসবেন আমাদের দেশ থেকে। তখন বলছে যে আপনি দেশে যান, সেখান থেকে এসে আমরা বুঝবো। 6 ফেব্রুয়ারি কলকাতার কলকাতার যে কলকাতার রাইটার্স বিল্ডিং এর সামনে যে বঙ্গবন্ধু বক্তব্য দিয়েছিল, সেখানে বলছিল যে রিক্ত আমি সিক্ত আমি, দেয়ার কিছু আসলে ভালোবাসা দিয়ে গেলাম তাই। ওখানে ইন্দিরা গান্ধী তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আপনার জন্মদিনের আগেই আপনার সেনা প্রত্যাহার করবো, এবং জন্মদিন ছিল 17ই মার্চ, 12 মার্চ থেকে শুরু করে 17 মার্চ সেনা প্রত্যাহার করে। এই যে ছোট্ট একটা ঘটনা, এই কোনো একটা ঘটনা যদি না থাকে তাহলে আপনার সেনা প্রত্যাহার সম্পর্কে কিন্তু আপনার উত্তরটা অ্যাবসেন্ট। সোভিয়েত ইউনিয়ন আমাদের ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধের সময়, এখানে মূল ফোকাসটা কি? সোভিয়েত ইউনিয়ন আমাদের বেশ কয়েকটা ভূমিকা রেখেছে, যেহেতু 5 নম্বর কমপক্ষে 5টা ইস্যু আপনাকে টেনে নিয়ে আসাটা খুব স্মার্টনেস। 5টা ইস্যুকে টেনে নিয়ে আসলে আপনি কিন্তু 80% মার্কস বা 90% মার্কস পেয়ে যাবেন। সেখানে কি পদগামী লেটার্স, এটা কিন্তু সবচেয়ে বড় একটা অবদান ছিল। মুক্তিযুদ্ধের শুরুতেই ইয়াহিয়া খানকে চিঠি লিখছেন, মার্চ মাসের 30 তারিখের থেকে 30 চিঠি লিখছেন যে পদগামী সোভিয়েত প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে যে দ্রুত পশ্চিম পাকিস্তানে হত্যাকাণ্ড বন্ধ করেন। পদগামী লেটার্স, ভেটো প্রদান, ভারতের সাথে মৈত্রী চুক্তি, তারপরে হলো 8ম নৌবহর প্রেরণ করা যাতে 14 ডিসেম্বর 7ম নৌবহর মার্কিন 7ম নৌবহর ঢুকতে না পারে, সেজন্য 8ম নৌবহর বাল্টিক সাগর থেকে পাঠানো। তারপরে হলো আপনার বাংলাদেশকে স্বীকৃতি প্রদান, এই বিষয়গুলো এবং প্রাপ্তা পত্রিকা সমর্থন, অনেকগুলো ইস্যুজ এখানে আছে। আপনি এখানে মূল ফোকাস পয়েন্ট যদি পদগামী এবং ভেটো, এই দুইটা হলো মানে সবচেয়ে মূল ফোকাস পয়েন্ট। এই দুটো না লিখলে কিন্তু উত্তরটা কিন্তু আপনার অ্যাবসেন্ট থেকে যায়, এবং এইটা কিন্তু না থাকলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে, যে খারাপ দেখবেন সে কিন্তু এখানে বিরক্ত হবে। এরপরে দেখেন ডিসগাস্টিং ম্যাটারের কথা বললাম, এরপরে দেখেন আরো কি আছে। এরপরে হলো কিছু আর্ট, কিছু আর্ট বাড়াতে হবে। ও আরেকটা হচ্ছে কি, এন্ডিং লাইন না দেয়, এটা কিন্তু একেবারে এন্ডিং লাইন না দেয়া, এটা বারবার আমি বলি যাদেরকে আমি কমেন্ট করি। আগের পরীক্ষা তো আমি কমেন্ট করেছি, আমি 10টা পরীক্ষা নিয়েছি, 11টা পরীক্ষা নিয়েছি মোট। 11টা পরীক্ষার মধ্যে অনেকে দেখছি যে 8-9টা পরীক্ষায় প্রেজেন্ট ছিলেন, তাদেরকে বলে দিয়েছি এন্ডিং লাইন দেন। এই খাটাস এন্ডিং লাইন দেয়ই না। আমার মন চায় যে মানে ই থেকে মানে খাতা থেকে ওর মানুষটার পাইতাম, তাহলে কি লাইতাম ইচ্ছা মতো। বারবার লিখি যে আপনি এন্ডিং লাইন মেনশন করেন, এন্ডিং লাইন না দেয়। আপনি দেখবেন রিটেন খাতা যখন পাবেন, আপনি দেখেন ওখানে কিন্তু কিছু করণীয় লেখা থাকে, কিছু করণীয় লেখা থাকে। আপনি সেই করণীয়টা যদি পড়ে দেখেন, ওখানে লেখা আছে যে প্রত্যেকটি প্রশ্নের উত্তর শেষ হলে একটি দাগ টানবেন, অর্থাৎ সমাপ্তি রেখা টানবেন। এই সমাপ্তি রেখাটাই হলো এন্ডিং লাইন। আপনার দেখেন একটা উত্তর হয়ে গেছে, হ্যাঁ একটা উত্তর এখানে হয়ে গেছে, এই থেকে এই পর্যন্ত উত্তর হয়ে গেছে, জাস্ট উত্তর শেষ, আপনি পরের পাতা চলে গেলেন, এখানে একটা দাগ দেন, এই যে একটা এন্ডিং লাইন। আপনি একটা এরকমের দিলে শেষ হয়ে শেষ বোঝায়, যদি না বোঝেন তাহলে এরকম একটা দাগ দেন, এটা বললেও হয়। অর্থাৎ এখানে এন্ডিং একটা লাইন দেন, অথবা একটা দাগ টেনে দেন, অথবা এভাবে একটা দাগ দেন। তাড়াতাড়ি লিখবেন তো এইভাবে দাগ দিয়ে দেন, এটা শেষ, ফিনিশড, তাহলে বুঝতে পারবেন যে এখানে উত্তরটা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আপনি ওখানে না দিয়ে আরো পরের উত্তর চলে যান। উনি কি করে, বিরক্ত হয়ে আবার প্রশ্ন নিয়ে খোঁজা শুরু করে যে ও এই উত্তরটা আছে, তা আবার ব্যাকে গিয়ে তারপর নাম্বার বসায়। তাহলে আপনি ওখানে শেষ করলে কিন্তু নাম্বারটা হয়ে যায়। দুইটা ডিসগাস্টিং ম্যাটারের মধ্যে আরেকটা আছে, এই এন্ডিং লাইন না দেওয়াটা খুবই এটা গর্হিত কাজ, এটা একেবারে খাতার মধ্যে সৌন্দর্য নষ্ট করে এটা, যেহেতু ওখানে আপনার লেখার মধ্যে মানে মেনশন করে দেয়া আছে কি কি করণীয়, সেখানেই বলা আছে সমাপ্তি রেখা টানুন। তারপর এটা না করাটা খুবই দুঃখজনক। আরেকটা বিষয় হলো নাম্বার 11। নাম্বার 11 এর যে একটা প্রবলেম, সেই প্রবলেমটা হলো আপনারা যে কাজটা করেন, একই প্রশ্নে মানে একই পৃষ্ঠায় দুটি উত্তর, একই পৃষ্ঠায় দুটি উত্তর, দুটি উত্তর লেখা, একই পৃষ্ঠায় দুইটা উত্তর লিখতেছেন কেন? আপনি আপনি দেখেন কি করেন, আপনার লেখা এখানে শেষ। এই হলো আরেকটা পরীক্ষা, এই প্রশ্নটা ধরেন আপনার এটা নাম্বার 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠা থেকে আপনি এখানে একটা প্রশ্ন লিখছেন, এখানে শেষ হয়ে গেছে। আপনি আবার করেন কি, বইসা এখানে আবার গেলায়া আবার লেখেন 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর 2 নম্বর, আবার এখানে একটা উত্তর শুরু করেন। নেভার, যেখানে প্রশ্ন শেষ হয়ে যাবে ওখানে এন্ডিং লাইন হবে, পরের পৃষ্ঠায় গিয়ে নতুন প্রশ্ন শুরু হবে। একটা পৃষ্ঠায় কখনো দুটি উত্তর শুরু করা যাবে না বা শেষ করা যাবে না। যেখানে আপনি হ্যাঁ এখানে এখানে 2 লাইন লিখছেন, এখানে উত্তর শেষ, এখানে দাগ টেনে দেন, আপনার ফিনিশড হয়ে গেছে, এই উত্তরটা পরের পৃষ্ঠার টপে গিয়ে লেখেন এবং টপ থেকে লেখা শুরু করেন। এটা সৌন্দর্য ভাই, এটা সৌন্দর্য। যে কোনো উত্তরে, শুধু সাধারণ জ্ঞান না, যে কোনো উত্তরে এখানে শেষ, এখানে আবার একটা উত্তর শুরু করবেন না, একই পৃষ্ঠায় দুইটা প্রশ্নের উত্তর শুরু করবেন। আমি এই বারবার লিখি, বিশেষ করে আমি হামিদ ইসলাম শুভকে লিখে ওর প্রতি খুবই বিরক্ত। আমি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে লিখে দিই যে একই পৃষ্ঠায় দুইটা উত্তর শুরু করো না, বারবার একই কাজ করে। এটা কিন্তু একটা মারাত্মক একটা ভুল। আরেকটা ভুল আছে, আরেকটা ভুল, সেটাও আমি লিখছি নাম্বার 12। সেই ভুলটা হলো যে দেখেন
সেই ভুলটা হলো, আমি 123 পাইছে কি, তার খাতাটা কই গেল, এই ভুলটা হলো কখনোই করবেন না। আরে আল্লাহ, কই গেল ওটা খাতাটা, যাও। এখানে আমি এখানে লিখে দিছি এই পৃষ্ঠাটা, এই যে বাম পাশে পৃষ্ঠাটা, যে এখান থেকে লিখতে হবে, এই পৃষ্ঠাটা সবাই ফাঁকা রাখেন, অনেকেই ফাঁকা রাখেন, এটা ফাঁকা রাখা যাবে না। ওখানে লেখা আছে যে একেবারে বাম পাশ থেকে লেখা শুরু করুন, বাম পাশ থেকে লেখা শুরু করুন। এখানে এই অবশ্যই বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে, যেখানে নির্দেশনা থাকবে তারপরের পাতা থেকেই লেখা শুরু করবো, অর্থাৎ বাম পাশ থেকে, বাম পাশের লেখা, বাম পাশের পৃষ্ঠা থেকে লেখা শুরু, পৃষ্ঠা থেকে লেখা শুরু। এখন একটা বিষয়, আপনাদের একটা ঝামেলা আছে, এই ভুলটা আবার আপনি পরীক্ষার সময় করে ফেলতে পারেন। এখানে একটা ওয়েমার থাকে, ওয়েমারটা তো তারা কেটে নিয়ে যায়, হ্যাঁ। এই ওয়েমারের পরে, ওয়েমারের পরে কিন্তু এই ওয়েমারটা যে থাকে, ওয়েমারের পরে কিন্তু এখানে একটা নির্দেশনা থাকে, আপনি লিখবেন নির্দেশনার পরের পৃষ্ঠা থেকে, এখান থেকে লিখবেন। এটার পাশে কিন্তু, এটার পাশে লেখার মতো পরিবেশই নাই, কিন্তু এখানে পরিবেশ মানে কি ওরকম সিস্টেমই নাই, এখানে কিন্তু একটা নির্দেশনা থাকে, নির্দেশনার পরের পাতা থেকে লিখতে বলছি, নির্দেশনার পরের পাতা থেকে লিখতে বলছি। ভাই আপনি এত ভুল না করলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হতো না। থ্যাংক ইউ। ভুল করছে তার জন্য thank you। এবার হলো আরেকটা বিষয়, এটা 12 গেল। এখন দেখেন কিছু স্মার্টনেস আপনি অনুসরণ করতে হবে। এখন কিছু স্মার্টনেসের কথা বলি। খাতার স্মার্টনেসটা কেমনে বুঝবেন? স্মার্টনেসটা কেমনে বুঝবেন? নাম্বার ওয়ান হলো, যদি দেখেন একটা সংজ্ঞা আসছে পরীক্ষায়, একটা সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো, কিছু সংজ্ঞা আছে ভাই আপনি কিন্তু যতই পড়ান লেখা যায় না, মানে কিছু সংজ্ঞা আছে বানাই লিখতে হয়, যেমন কর্মমুখী শিক্ষা কাকে বলে, এটা কিন্তু বানাই লিখতে হয়। সুশীল সমাজ কাকে বলে, মেজাজ খারাপ হয়ে যায়, এগুলো প্রশ্ন আমি লিখতে পারি না। তারপরে জাতি কাকে বলে, জাতীয়তাবাদ কি, ঠিক আছে, এইসব প্রশ্ন কিন্তু মানে যত মুখস্থ করেন মুখস্থ মাথায় থাকে না। আর দুই নম্বর হলো, এটা আসলে লেখাও যায় না। আবার এইসব প্রশ্নদের যখন আমি খাতা দেখি, আমি 5 নম্বর কোশ্চেনে 2.5-3 বেশি দিতেও পারি না। বিষয়টা হলো যে এই প্রশ্নের আপনি কিছু টপিক এখনো সময় আছে, কিছু যেমন সুশীল সমাজ কাকে বলে পরীক্ষা কিন্তু আসে, এনজিও কাকে বলে পরীক্ষা আসে, এরকমের 10-15টা টপিক আছে। 10-15টা টপিক আপনি লিখে রাখেন যেগুলো বিরক্তিকর। এখান থেকে যা শর্ট 2-1টা প্রামাণ্য সংজ্ঞা, এই সংজ্ঞার ক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা লাগে। সংজ্ঞা যখন আসে, প্রামাণ্য সংজ্ঞা আর বৈশিষ্ট্য, এই দুইটা কিন্তু লাগে। আমি পরীক্ষা দিছি ভাই আপনার কর্মমুখী শিক্ষা কাকে বলে, কর্মমুখী শিক্ষা সংজ্ঞা যখন বলে তখন 2-1টা বৈশিষ্ট্য দিতে হয়, এটা মাথায় রাখবেন। 2-1টা বৈশিষ্ট্য খুবই জরুরি, খুবই জরুরি। 2-1টা বৈশিষ্ট্য থাকে, মানে 2-1টা বৈশিষ্ট্য সংজ্ঞার ক্ষেত্রে লাগবে। নাম্বার 2, আমি যখন বলি যে আপনাকে যে ধরেন আমি বলছি যে 6 দফা লিখুন, 6টি দফা লিখুন। 6 দফা লিখুন, আপনি কি করছেন? 1 নং, কেউ লিখছেন ক, কেউ লিখছেন 1 নং, কেউ লিখছেন আই, হ্যাঁ, কেউ লিখছেন 1। দেখেন আমি শুধুমাত্র এটা কিন্তু চেয়েছিলাম, মানে এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে যিনি লিখবেন দফা 1, দফা 1 লিখে তিনি তথ্যটা লিখবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে মনে রাখবেন কোলন দিবেন, আন্ডারলাইন দিবেন, সেই লাইনের সামনে লিখবেন না। এখানে সামনে থেকে লেখা শুরু করবেন না, এখান থেকে লেখা শুরু করবেন না, এখান থেকে লেখাটা সৌন্দর্য। এখন বলুন ভাই এখান থেকে লিখলে কি নাম্বার কাটা যাবে? আমি তো কাটা রয়েছি ভাই, আমি তো ওখানেই লিখছি। এটা হচ্ছে গাউরমি কথাবার্তা। ব্যাপারটা হচ্ছে আপনি সৌন্দর্যের জন্য আমি বলছি যে স্মার্টনেসটা কি। এখান থেকে লেখা শুরু করলে এটা সুন্দর, ভালো লাগে না, মানে এইটা আপনি এখান থেকে করবেন না। অনেকে ঢং করে এখান থেকে লেখা শুরু করেন, এটাও না, একেবারে জাস্ট এর নিচে থেকে লেখা শুরু করবেন, যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন। দফা 2, তারপরে এটা দফা 3 ক, দফা 3 ক, দফা 3 খ। এই যে এইভাবে যে লিখবে তার কিন্তু নাম্বারটা অটোমেটিক্যালি তার প্রতি কিন্তু সফট একটা মেটারে তৈরি হবে। এখন দেখেন পরীক্ষা আসছে এসডিজি 1। এখন আপনি যদি লেখেন টেক্সচুয়াল লক্ষ্যমাত্রা লেখালো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তার মানে কি সে বৈশিষ্ট্য লিখছেন অন্য কিছু লিখতে হয়। এখানে এসডিজি 1, এসডিজি 2, এখানে এসডিজি 2, এরকমের কিছু ব্যাপার আছে যেগুলোকে আপনার মনে করেন আপনি বলছেন যে অভিষ্ট, যে ডেল্টা 2100 প্ল্যানের অভিষ্টগুলো লেখুন, অভিষ্ট 1 লেখেন বা গোলস 1 লেখেন, গোলস 2, তারপরে 6টা গোলস আপনি লিখে দেন। অভিষ্ট এভাবে লিখলে
সুন্দর হয়। কোলন দিয়ে আন্ডারলাইন দিয়ে তথ্যটা লেখা, কোলন আন্ডারলাইন তথ্য দেয়, তো পৃষ্ঠাও বাড়ে, দেখতেও সুন্দর লাগে। তো এই একটা বিষয় সৌন্দর্য বাড়ানোর জন্য। আরেকটা বিষয় হলো ব্যাপারটা তো বুঝতে পারছেন মনে হয়। আরেকটা বিষয় হলো যে আপনার কি যেন মনে করলাম, যেখানে ম্যাপ লাগবে সেখানে ম্যাপটা দেন। ম্যাপ কিন্তু বাংলাদেশের ম্যাপ আপনি কিন্তু এখন আগে আগে ফেলেন। জাস্ট আমি এখানে ডিগ্রি ধরে আমার যে প্রাইভেট বেসে যে ম্যাপের যে ক্লাসটা আছে প্রয়োজন আবার করেন। আপনারা যে ম্যাপ আইকে রাখছেন, অনেকের ম্যাপ মনে হয় যেন আফগানিস্তানের ম্যাপ আইকে রাখছেন। তো এই ম্যাপটা কিন্তু আপনি যদি ডিগ্রি ধরে করেন অটোমেটিক একেবারে দেখবেন মানে পুরো ভাঁজ মিলে যাবে, যে 23 ডিগ্রির এখানে বরাবর যাবে, 18 ডিগ্রি বরাবর গিয়ে 26 ডিগ্রি বরাবর গিয়ে এটা নিচে নামবে, এরপরে 22 ডিগ্রিতে গিয়ে এখানে কোনা হবে। এইটা খালি 2 বার প্র্যাকটিস করলে আপনি 3 বার দেখবেন সেই সুন্দর হবে। শুধু আপনি ইচ্ছা করে প্র্যাকটিসটা করেন না, ইচ্ছা করে প্র্যাকটিসটা আপনি করেন না যে এই ম্যাপ আঁকাটা, ম্যাপটা আঁকে রাখেন, ম্যাপটা আমি 10টা ম্যাপ লিখে দেই, 10টা ম্যাপ এঁকে রাখেন, আপনি দেখবেন পরীক্ষার সময় আপনি কত বেশি নাম্বার পাবেন। এখানে কিন্তু বললাম বাউন্স হবে, কিন্তু কেউ কিন্তু 134 পেয়ে বসে থাকবে, কেউ কিন্তু 84 পেয়ে বসে থাকবে, 50 নম্বর কিন্তু গ্যাপ হবে এখানে অ্যাবসলিউটলি। বাংলাদেশ বিষয়বলী এবং ইন্টারন্যাশনাল বিষয়বলীর মধ্যে কিন্তু অনেক গ্যাপ থাকবে, কেউ 70% মার্কস পাবে, কেউ কিন্তু 35% মার্কস পেয়ে বসে থাকবে। আলটিমেটলি এখানে কিন্তু বিশাল গ্যাপ লাভ দেওয়ার জন্য, ঠিক আছে। ডিগ্রি ধরে আঁকলে অনেক সময় লাগে, আপনি 3 বার ট্রাই করেন, একটু একটু সময় লাগবে না। আমি নিজে ওই আমার ক্লাসটাও ফলো করেন, দেখবেন একটু সময় লাগবে, বেশি লাগবে না ইনশাআল্লাহ। 3 বার ট্রাই করেন। আপনি দেখেন বিডি ম্যাপ, আপনার মনে রাখেন যে মানে বঙ্গোপসাগর পরীক্ষা আসতে পারে, সেক্ষেত্রে বঙ্গোপসাগরের ম্যাপ বাংলাদেশ সহ বঙ্গোপসাগরের ম্যাপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়া, তারপরে ভারত চীন, এরপরে হলো ইউএসএ, এটা কিন্তু লাগতে পারে, ইউএসএ পরীক্ষায় আসতে পারে, ইউএসএ, ইসরায়েল প্যালেস্টাইন লেখা লাগতে পারে, ইসরায়েল প্যালেস্টাইন, রাশিয়ার শেপ দিবেন, এখানে ডিগ্রি লাগবে না, রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্টাইন, ইউএসএ, ভারত, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগর, বাংলাদেশ, ও ভারত চীন বললাম। এই বাংলাদেশ ম্যাপ লেখার সময় বঙ্গোপসাগর যখন লিখবেন ভারত এবং মিয়ানমার সহ লিখবেন, তাহলে ভারত প্লাস মিয়ানমার, তাহলে এটা হবে কি বাংলাদেশ ভারত মিয়ানমার সহ যদি আঁকেন তাহলে বাংলাদেশ ভারত রিলেশন আসলে ওই ম্যাপটা দিতে পারবেন, বাংলাদেশ মিয়ানমার রিলেশন আসলে ওখানে দিতে পারবেন। রাশিয়া, এবার মিয়ানমার মনে লেখা লাগবে, মিয়ানমার পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ মিয়ানমার। আমি আপনাদের পরবর্তী ক্লাসে মিয়ানমারটা পড়াই দেবো। মিয়ানমার খুবই গুরুত্বপূর্ণ, মিয়ানমারের ম্যাপ আলাদা করে আঁকা লাগবে, কারণ মিয়ানমার এবছর পরীক্ষা আসতে পারে। যেভাবে দেখা যাচ্ছে যে এখানে চায়না যেহেতু বিরোধীদের সমর্থন করেছে, এখানে একটা ঝামেলা আছে। এই হলো বিষয়। আর এবছর আফগানিস্তান গুরুত্বপূর্ণ না, আর শ্রীলঙ্কার দিকে লক্ষ্য করতে পারবেন। এই কয়েকটা ম্যাপ একটুখানি দেখে রাখেন। আরেকটা বিষয়, এটা লাস্ট আমি আপনার স্ট্র্যাটেজিক্যাল বিষয়, তারপর আমি উত্তর নিয়ে কথা বলবো, যে প্রশ্নের উত্তর নিয়ে। নাম্বার 4 যেটা হলো ভাই ফোকাস পয়েন্টটা, একেবারে আমি আবারও এটা আমি মনে করাই দিই যে উত্তরের মধ্যে বেসিকটা বের করবেন। একটা উত্তরের বেসিক কি? হ্যাঁ, নারী অধিকারের প্রশ্ন যেমন বেইজিং কনফারেন্স একটা বেসিক, পরিবেশের যেমন রিও কনফারেন্স বেসিক, মানবাধিকার সনদে যেমন ইউডিএস এর 1948 যেমন বেসিক, এরকম প্রত্যেকটা প্রসেসটা বেসিক আছে। আপনি দেখেন প্রত্যেকটা নির্বাচনের সময় এখানে কিন্তু সংবিধানটা বেসিক, সংবিধানের কথাটাই কিন্তু বেসিক হবে। আপনি দেখবেন নির্বাচন কমিশনের কার্যাবলী, তার মধ্যে কিন্তু আরপিও 1972, এটা আমি যেখানে পাইছি, যেই প্রশ্নের মধ্যে 1972 দেখছি আরপিও অনুসরণ করে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু উত্তরটা আমি ওইখানে কিন্তু নাম্বার বেশি দিয়েছি। সবাই কিন্তু মূল ফোকাস পয়েন্টটা খুঁজবে, এবং আপনি দেখবেন এই প্রশ্নের বেসিকটাকে সাথে সাথে বলবেন যে ওইটা আমার লিখতে হবে, ওটা যেখানে বসামাটা বসতে হবে, ও কিন্তু ওইটা খুঁজবে, তাহলে কিন্তু আপনার উত্তর খুবই ভালো হবে। এবং আশা করি যে আমার কথাগুলো আপনারা খুব শুনছেন, এবং আমার যে 12-13টা পয়েন্ট লিখলাম এগুলো সব লিখে রাখছেন, এবং এইটা অনুসরণ করবেন। আমি এখন আপনাকে জাস্ট প্রত্যেকটা প্রশ্নের আমি মানে বেসিকটা বলে যাচ্ছি। বাংলাদেশ বিষয়বলীর প্রশ্ন, এখানে প্রশ্ন আসছে 10টা প্রশ্ন, 10টাই লিখতে হয়েছে। আমি যাই 1 নম্বরে আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি তৎকালীন সোভিয়েত ভূমিকা আলোচনা করুন। আলোচনা কিন্তু ওগুলো আমি বললাম, পদ্মবাণী লেটার্স, ভেটো প্রদান, ভারতের সাথে 1971 সালে 9 আগস্ট মৈত্রী চুক্তি, প্রাবদা পত্রিকার সমর্থন, অষ্টম নৌবহর পাঠানো, আরেকটা স্বীকৃতি। খ নম্বর প্রশ্ন আসছে 52 সালে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা কি ছিল? একটু আগেও বলছি,
দুইটা ঘটনা লিখতে হবে। 48 সালে 11ই মার্চ গ্রেপ্তার এবং 52 সালের 16 থেকে 27 ফেব্রুয়ারি 12 দিনের অনশন। গ নম্বর প্রশ্ন আছে 6 দফা আন্দোলনের দফা সমূহ, একবারে এক্সাক্ট দফা, এখানে কিন্তু সংক্ষিপ্ত লেখলে চলবে না, 6 দফা মুখস্থ রাখতে হবে। এটা পরীক্ষা আসবে ইনশাল্লাহ, এটা রিটেন পরীক্ষায় আসে, এটা না 80% শিওর এই প্রশ্ন না আসে, হয়তো তাৎপর্য আসে, নয়তো দফা সমূহ লিখতে বলে, নয়তো কারণ বলে, দফা কিন্তু লেখা লাগে। তো দফা এটা মুখস্থ রাখবেন সম্পূর্ণ, এবং 3 এর ক খ আলাদা করে লিখবেন। এরপর হলো 4 নম্বর প্রশ্ন আসছে মুক্তিযুদ্ধের পর ভারতের সেনা প্রত্যাহার ঘটনা বর্ণনা দেন। ওই যে একটু আগে আমি দিলাম যে ইন্দিরা গান্ধী 12 থেকে 17 মার্চ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 2 নম্বর প্রশ্ন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সময় সম্পর্কে লিখুন, এমন 123 অনুচ্ছেদ মেনশন করে উত্তরটা করতে হবে। খ নম্বর প্রশ্ন আছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের ভূমিকা আলোচনা করুন। সংবিধানের 119 অনুচ্ছেদের নির্বাচন কমিশনের ভূমিকা লেখা আছে, 119 অনুচ্ছেদের আলোকে লিখতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো এখানে আরপিও কথাটা উল্লেখ করতে হবে। গ নম্বর প্রশ্ন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পর্যবেক্ষকরা কি ভূমিকা পালন করতে পারে। নির্বাচন পর্যবেক্ষকদের একটা আইন আছে, একটা বিধি আছে, সেই বিধিটা কিন্তু ক্লাসে পড়াইছিলাম, ওটা একটু দেখে নেবেন। 3 নম্বর সুশীল সমাজ বলতে কি বোঝেন, এখানে সিভিল সোসাইটি, এটা প্রিলির গাইড থেকে পারলে মুখস্থ করে নেন, তাহলে বেশি ভালো হবে। এনজিও এবং সুশীল সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করুন। এনজিও এবং সুশীল সমাজের মধ্যে মূল পার্থক্যটা কি? এনজিও একটা আইনের মাধ্যমে চলে, এনজিও পুরো প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, সুশীল সমাজের কোনো কি নাই, কোনো আইন বা বিধি নাই। তারা শুধুমাত্র কি করে, কোনো বিষয় বাস্তবায়নের ক্ষেত্রে প্রভাবিত করে, সরকারকে প্রেশার দেয়, চাপ সৃষ্টি করে, এটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে ভূমিকা পালন করে। আর এনজিও হলো সরকারের কোনো কর্মসূচি পালন করতে সরকার পুরোপুরি সফল না, সেই বিষয়গুলোকে এনজিও গুলো বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো সরকারের ওই প্রকল্প সহযোগিতা এগিয়ে আসে, এবং তারা সরকারের যে আইন কানুন মেনে তারা তাদের কার্যক্রম করে। এখানে আইনের কথাটা কিন্তু বলা নাই, আর অনেকেই কিন্তু উল্লেখ করেন নাই, যার জন্য নাম্বার কম পেয়েছেন। যারা এটা লিখছেন তারা কিন্তু 4 পেয়েছেন। এরপর হলো 4 নম্বরে রাষ্ট্রীয় পরিচালনা মূলনীতির সময় সংক্ষেপে আলোচনা করুন। এটা দেখতে হবে নাম্বারটা কত। যদি 20 নাম্বার থাকে একেবারে 8 থেকে শুরু করবেন 25 নম্বর পর্যন্ত ডিটেল সব লিখবেন। আর যদি বলে যে এখানে প্রশ্নটা 10 নম্বরে, যেহেতু 8 থেকে 13 নম্বর পর্যন্ত, 8 থেকে 13 অর্থাৎ 9, 10, 11, 12, হ্যাঁ 8 থেকে 12 পর্যন্ত খুব ডিটেল লিখবেন। এরপর 13 থেকে 25 পর্যন্ত শিরোনাম লিখে হালকা 1 লাইন ব্যাখ্যা দিবেন, হালকা 1 লাইন ব্যাখ্যা দিবেন, তাহলে আপনি 8.5, 9 পেয়ে যাবেন। আর যদি এটা 5 নম্বর হইতো তাহলে আপনি অবশ্যই মূলনীতিগুলা 8 থেকে 12 নম্বর পর্যন্ত লিখলেই চলতো। এখানে প্রশ্ন আসছে যে 4 খ নম্বর প্রশ্ন সংবিধানের প্রথম বিকৃতি বলতে কাকে বোঝানো হয়। সংবিধানের প্রথম বিকৃতি বা ফার্স্ট ডিসিশন অফ দ্য কনস্টিটিউশন, এই ডিস্টরশনটা বলা হয় পঞ্চম সংশোধনীকে, কিন্তু এখানে বলছে যে বলতে কাকে বোঝানো হয় পঞ্চম সংশোধনীতে, কিন্তু কেন বোঝানো হয় সেটা লিখতে হবে। এবং পঞ্চম সংশোধনী বোঝানো হয়, এখানে কিন্তু অনেকে অনেক কথা লিখছেন, এখানে কিন্তু মূল পয়েন্ট হলো 2 থেকে 3টা পয়েন্ট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট কি, এখানে বিকৃতি করা হয়েছে এই কারণে যে নাম্বার 1 সেটা হলো যে সংবিধানের যে প্রস্তাবনা সেখানে হাত দেওয়া হয়েছে। প্রস্তাবনা যেটা ছিল যে মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে শুরু করলাম, সেখানে এটা সম্পূর্ণ কেটে দিয়ে এটা বিসমিল্লাহির রহমানির রহিম করা হয়েছে। প্রস্তাবনা আঘাত করা হয়েছে। নাম্বার 2 সংবিধানের বেসিক যেটা প্রিন্সিপালস, যেটা মূলনীতি, যে মূলনীতির ভিত্তিতে আপনার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে, যে মূলনীতির ভিত্তিতে কিন্তু 70-এর নির্বাচন হয়েছে, যে মূলনীতির ভিত্তিতে কিন্তু 71-এর আপনার মুজিবনগর সরকারের যে স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়েছে, সেই মূলনীতিতে আঘাত করা হয়েছে। এখানে বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই দুইটাকে ওমিট করে দেওয়া হয়েছে। এই দুইটা হলো সবচেয়ে বেশি। তারপরে 3 নম্বরে হলো কি, যে যেটাকে বলে আপনার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের, যেটাকে কি জানি বলে ওকে, দায়মুক্ততাদেশ, ইংলিশে জানি কি বলে, আল্লাহ ভুলে গেলাম ভাই, ব্ল্যাক অর্ডার বা হলো দেশটা কেমন লাগে, অর্থাৎ ইমপিচমেন্ট, আরেক বাক্যটা জানো কি, দায়মুক্ততাদেশ, যেটা ইংলিশে জানি কি বলে রে, ভুলে গেলাম তো, ওইটাকে বৈধ দিছে। সেটা যদি না লেখেন তাহলে কিন্তু ইনডেমনিটি, রাইট, ইনডেমনিটি অর্ডারটা, এটা যদি উল্লেখ না করেন তাহলে কিন্তু উত্তরটা নাই। এখন আপনি এই 3টা জিনিস লেখেন নাই, আপনি লিখছেন গান বাজনা, আপনি লিখছেন যে গণভোট চালু করেছেন, আসছেন গণভোটে চলে গেছেন, বেসিক তো এই কয়টা, সেটা লেখাটা খুব জরুরি। এরপরে প্রশ্ন 4 যে 72 সংশোধনের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় কোন সংশোধনীতে এবং কেন। এখানে 72 সংশোধনী পরিলক্ষিত হয় কোন সংশোধনীতে? পঞ্চদশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীতে এখানে অনুচ্ছেদ আছে, মানে পরিবর্তন আছে 55টা, কিন্তু সবগুলো আপনি ইচ্ছা করে লিখতে পারবেন, কিন্তু এখানে 72-এর সাথে রিলেটেড কয়টা? 72-এর সাথে রিলেটেড কি তত্ত্বাবধায়ক সরকার ছিল না, এটা বাদ দেওয়া হয়েছে, 72 সংবিধানে এটা ছিল। তারপরে 72 সংবিধানে ছিল কি, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, এটা ফিরে আসছে। 72 সংবিধানে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, মহান সৃষ্টিকর্তার নামে শুরু করলাম, এটা ইনক্লুডেড হয়ে গেছে। তারপরে মুক্তি সংগ্রামের জায়গায় স্বাধীনতা সংগ্রাম
চালু করা হয়েছিল, আবার মুক্তি সংগ্রাম প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 72 সংবিধানের সাথে যেগুলো ছিল সেগুলোকে নিয়ে সেটা হলো আপনার এই এই প্রশ্নের বেসিক উত্তর। এরপরে দেখেন 5 নম্বর প্রশ্ন আসছে, বাংলাদেশ অর্থনৈতিক চ্যালেঞ্জ সমূহ কি কি? ওরে ভাই, এই প্রশ্নের উত্তর যে কতজন কত কিছু লিখছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জ সমূহ কি কি? চ্যালেঞ্জগুলো তো ভাই একেবারে স্পেসিফিক করা। পররাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে বাংলাদেশের চ্যালেঞ্জ হলো 3টা। একটা হলো রোহিঙ্গা রিপেট্রিয়েশন, রোহিঙ্গা প্রত্যাবাসন। 2 নম্বর হলো জিও স্ট্র্যাটেজিক্যাল কনফ্লিক্ট, অর্থাৎ ভূকৌশলগত যে বিরোধ আছে সেটাকে মোকাবেলা করা। নাম্বার 3 হলো ক্লাইমেট ডিপ্লোমেসি, অর্থাৎ আমাদের ক্লাইমেট ডিপ্লোমেসির মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তহবিল থেকে আমাদের এখানে মানে অর্থ আদায় করা। এই 3টা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি গিয়ে লিখছেন সীমান্ত ভারত বেষ্টিত, আপনি লিখছেন বঙ্গোপসাগরে সেন্ট মার্টিনকে চেয়েছে, এগুলোর কোনো ভিত্তি নাই তো, এগুলো তো খালি গায়েবী কথাবার্তা, এগুলো কোনো রেফারেন্স নাই তো। এগুলো না লিখে আপনি ওই 3টা আগে লেখেন, তারপর অন্য কিছু লেখেন। এটা আমি ক্লাসেও বলছি, কত পোস্টও করছি, আপনাদের কেউ হুশই হয় না। এরপরে হচ্ছে রিজার্ভ সংকট মোকাবেলা কিরূপ পরশনীতি প্রয়োগ করা প্রয়োজন। রিজার্ভ সংকটটা কি, রিজার্ভ ক্রাইসিস, রিজার্ভ আসে কোথা থেকে সেটাকে ব্যাখ্যা করবেন। রিজার্ভ আসে কি থেকে? বাইরে থেকে যে অর্থ আসবে তাই তো রিজার্ভ। এক্সপোর্ট আসবে, এক্সপোর্ট ইনকাম আসবে, তারপর হলো আপনার রেমিটেন্স আসবে, এফডিআই আসবে, তারপরে হেল্প আসবে, অ্যাসিস্ট্যান্স আসবে, বিভিন্ন প্রজেক্টে যেটা এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এগুলো আসবে। এগুলো বাড়ার জন্য কাজ করতে হবে। এখন আপনি কি করছেন? ডলার সাশ্রয় করতে হবে, এটা তো হয় না, এটা তো আপনার পররাষ্ট্রনীতির মধ্যে না। আমদানি হ্রাস করবেন, রিজার্ভ ক্রাইসিস জন্য আপনি আমদানি হ্রাস করবেন, ঠিক আছে। ডলার পলিসি করবেন, ঠিক আছে, এটা তো পররাষ্ট্রনীতির মধ্যে না, এটা তো ইকোনমিক পলিসি, ফাইন্যান্স পলিসির মধ্যে। তাহলে আপনি এটার মধ্যে আসেন কেন? ওগুলো আপনি বলেন আমি এফডিআর বাড়ানোর জন্য, এফডিআই বাড়ানোর জন্য আমি কি করবো? এফডিআই বাড়ানোর জন্য আমি তাদেরকে আকৃষ্ট করার জন্য আমি দূতাবাসগুলোতে কাজ করবো, সেটা হলো পররাষ্ট্রনীতিতে রিজার্ভ বাড়ানোর জন্য আপনি কাজ করবেন। খুবই ইমপ্রেসিভ কোশ্চেন ছিল এবং এক্সিলেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো, এই প্রশ্নে 150 পাওয়া সম্ভব ছিল, কিন্তু হাইস্ট হচ্ছে মাত্র 123-24। এবার আসি, প্রশ্ন আসছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের প্রভাব লিখুন। চীনের প্রভাব লিখতে গিয়ে কেউ সাইন দেয়, কেউ 1, 2, 3 করে লেখে। ভাই এখানে স্পেসিফিক চীনের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে আপনি কি করেন, সেগুলোকে মেনশন করেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস আছে, এখানে সে 152টি দেশকে যুক্ত করবে, বিভিন্ন পলিসি সে এখানে চাপিয়ে দেবে, এটা একটা আমাদের জন্য একটা প্রেশার। জিডিআই ঘোষণা করছে 2021 সালে, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, এবং এখানে যে ছয়টি প্রজেক্ট আছে সেখানে আমাদেরকে তাদের সাথে অন্তর্ভুক্ত হতে বলতেছে। পাঁচ ট্রেড পলিসি, তারা যে মুক্তার মালা, ভারত মহাসাগর অঞ্চলকে মুক্তার মালা হিসেবে যে পার্শ্ববর্তী দেশগুলোকে সে তার পক্ষে নিতে চায়, পাকিস্তান থেকে ঢুকবে এবং এদিকে মিয়ানমার হয়ে বাংলাদেশ দিয়ে বের হবে, ভারতকে বাদ দিয়ে। এই যে 5 ট্রেড পলিসি, এটা আমাদের জন্য একটা রিস্কি। তারপরে হলো ওর যে চেক বুক ডিপ্লোমেসি, তুমি লোন নাও, লোন দিতে না পারলে তুমি আমাকে বন্ধ ইজারা দাও। এই যে চেকবুক ডিপ্লোমেসি, উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, সে মানে আগ্রাসী কূটনীতি করে, সে আমাকে আমার দেশে এসে চীনের প্রতিরক্ষা মন্ত্রী হুমকি দিয়ে গেছে যে তুমি যদি 5 স্ট্র্যাটেজি বা হলো আইপিএস এর মতো কোনো ইসের অন্তর্ভুক্ত হয় তাহলে চীন তোমার সাথে সম্পর্ক ভেবে দেখবে। এই যে হুমকি দিয়ে গেছে, এগুলো হলো আমাদের চীনের পররাষ্ট্রনীতির প্রভাব। এগুলোকে লেখাটা খুবই যৌক্তিক। এরপরে আছে যে কর্মমুখী শিক্ষা কি, কাজের বিনিময় শিক্ষা, এটা বললাম না, এগুলা মানে বলা যায় না, লেখা যায়, লেখা গেলে তাও আন্দাজে লেখা যায়। একটা বিষয়, উপন্যাসটি শিক্ষা ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য কি? এটা আবার অনেকে ভুল করে ফেলছেন। অনানুষ্ঠানিক শিক্ষা হলো যেখানে কোনো শিক্ষার সিস্টেমে নাই, কিন্তু অটোমেটিক মানুষ শিখে যায়। গল্প শুনে শেখে, টিভি দেখে শেখে, পত্রিকা পড়ে শেখে, তারপর রাস্তা সাইনবোর্ড দেখে শেখে, এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। এটা মানুষের অনানুষ্ঠানিক শিক্ষা। কৃষ্টি কালচার দেখে দেখে শিখে, প্রথা দেখে শিখে, এটা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। আর উপনানুষ্ঠানিক শিক্ষা কি? উপনানুষ্ঠানিক শিক্ষা হলো সভা সেমিনার করা, সেমিনার করা, বাস্তব দেখানো, ভিডিও দেখানো, ইচ্ছা করে সেখানে করোনা সম্পর্কে লেকচার দেয়া, এগুলো হলো অপনানুষ্ঠানিক শিক্ষা। আর আনুষ্ঠানিক শিক্ষা হলো একাডেমিক শিক্ষা। এই পার্থক্যটা অনেকে ভালো করে লিখতে পারেন না। নতুন শিক্ষা কারিকুলামের সম্ভাব্য ফল সম্পর্কে পক্ষে বিপক্ষে ঝুঁকি দেন, এই প্রশ্নটা কিন্তু একটা টুইস্ট, এটা অনেকে ধরতে পারেন না। এবং এইটা কিন্তু বলতো, আমি শুভকে এই জন্য থ্যাঙ্কস দিই, ও ধরতে পারছে এটা, এজন্য শুভকে থ্যাঙ্কস যে ওটা ধরতে পারছে হয়তোবা। কারণ এখানে একটা বিষয় হলো সম্ভাব্য শিক্ষা কারিকুলামের সম্ভাব্য ফল সম্পর্কে পক্ষে বিপক্ষে ঝুঁকি দেন। এখানে বিষয় যে সম্ভাব্য যে শিক্ষা কারিকুলাম যে চেঞ্জ হবে, এটা 117 সংবিধানের 17 নং অনুচ্ছেদে গ নম্বর অংশে লেখা আছে যে সময় সময় কি হবে শিক্ষা কারিকুলাম পরিবর্তন বা সংযোজন বিয়োজন হবে। তাহলে সেক্ষেত্রে এটা একেবারে একটা প্রথা যে এটা হতে হবে। 10 বছর আমাদের চলছে, আমাদের 9 থেকে 19 সাল পর্যন্ত বা 21 সাল পর্যন্ত চলছে আমাদের সৃজনশীল শিক্ষা পদ্ধতি। এখন এটা নতুন কারিকুলাম আসবে, এটা স্বাভাবিক, এটা পরিবর্তন হয়ে আসছে। সেই 1835 সাল থেকে এটা পরিবর্তন হয়ে আসছে। পক্ষে অনেক কিছু লিখবেন, বিপক্ষে কিন্তু লেখা যাবে না, বলা যাবে না বিপক্ষে যুক্তি, বলতে হবে আসলে এটির বিপক্ষে তেমন কোনো যুক্তি নেই, তবে এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে। এবং শুভ সেটা চ্যালেঞ্জ লিখছে, এজন্য ওকে থ্যাঙ্কস যে
চ্যালেঞ্জ লিখে তারপরে আপনার উত্তরটা করতে হবে, এটা সবচেয়ে বেশি স্মার্টনেস হবে। এখানে কিন্তু আপনি বিপক্ষে লিখতে পারবেন না, পক্ষে লিখতে হবে, এবং 17 অনুচ্ছেদের গ এইটার উল্লেখ যে করবে সে কিন্তু এখান থেকে এগিয়ে যাবে, এখানে একদম লাভ দিবে সে এই উত্তরের ক্ষেত্রে। এরপর প্রশ্ন আছে 7 নম্বরে, যে বাংলাদেশের সাম্প্রতিক যোগাযোগ বিপ্লব সম্পর্কে লিখুন। যোগাযোগ বিপ্লব সম্পর্কে লিখতে বসে এটা অনেকেই ভুল করছেন, অনেকে আগে যোগাযোগগুলো লিখছেন, তারপরে কিছু থেকে একটা এলোমেলো হয়ে গেছেন। আপনি যোগাযোগ বিপ্লব বলতে যেটা বুঝছেন যে বাংলাদেশের সড়ক যোগাযোগ, এটাও বুঝেছি, আবার তথ্য প্রযুক্তি। আমি দেখছি একজন মানে খুব সম্ভবত শুভ বা সামথিং একজনের উত্তর, আমি মাহমুদুল হতে পারে, তার উত্তরটা দেখছি খুব এক্সিলেন্ট। সে কি করছেন মানে যোগাযোগগুলো লিখছেন, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, তারপরে হলো আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপরে 4 লেন, কালনা সেতু, হাবিজাবি, মানে অনেক কিছু, হাবিজাবি সরি, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু রেল সেতু, তারপর যমুনা রেল সেতু, অনেক কিছু লিখে টিকে লাস্টে তিনি বলছেন কি তথ্য প্রযুক্তি লিখছেন, যে A2 এর প্রজেক্ট লিখছেন, তারপরে তথ্য প্রযুক্তির ওই বিপ্লবের ক্ষেত্রে কিন্তু আইসিটিতে ঢুকে গেছেন। আইসিটি, এই দুইটা লেখা কিন্তু খুবই খুবই স্মার্টনেস। এটা যে যোগাযোগ শুধুমাত্র কিন্তু এই পায়ে হাইটে যোগাযোগ না, এটা কিন্তু এখন যোগাযোগটা অন্যভাবে হচ্ছে। তাহলে সেই আইসিটি সেক্টরটা যিনি লিখছেন, গিগ ইকোনমি লিখছেন, আসলে অ্যাবসোলুটলি তাকে মানে ভালো নম্বর আমিও দিছি, এবং তাকে সে কিন্তু নাম্বারটা পাবে এই চালাকির জন্য। এরপরে দেখেন বাংলাদেশের বৃহৎ প্রকল্পসমূহ কি কি, এর অর্থনৈতিক প্রভাব লিখুন। এখানেও একটা ভুল করে ফেলছেন। অর্থনৈতিক প্রকল্পের মধ্যে আপনি শেখ হাসিনার 10টি যে অগ্রাধিকার খাত আছে, সেই 10টি অগ্রাধিকার খাত লিখে ফেলছেন। এখানে বলা হচ্ছে যে বৃহৎ প্রকল্পসমূহ, বৃহৎ বলতে মেগাই বোঝাচ্ছে, মেগা প্রকল্প 8টা লেখার পরে অন্যান্য লিখবেন, 8টা লেখা শেষ দেন অন্যান্য, 8টা লেখা শেষ দেন অন্যান্য, লেখার পরে 8টার মধ্যেই আপনি লিখছেন সামনেই অর্থনৈতিক প্রভাবটা লিখে দিবেন, লিখেই সামনে প্রভাব। আপনি আগে একবার লিখছেন, পরে আবার অর্থনৈতিক প্রভাব লিখছেন, এটা কিন্তু ভালো হয়নি, এটা সুন্দর হবে না, কখনোই না। একেবারে প্রশ্নের সাথে সাথে আপনি উত্তর মানে ওই মানে পয়েন্টের সাথে সাথে মানে অর্থনৈতিক প্রভাবটা লিখে ফেলবেন, কোলন আন্ডারলাইন এক বাম দিক থেকে লেখা শুরু করবেন, এক লাইন লেখেন তাও বাম দিক থেকে লেখা শুরু করবেন। এরপরে আছে 8 নম্বর প্রশ্নে আসছে, অর্থনৈতিক সুশাসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে প্রদান করা শর্তসমূহ কেন গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞদের মতামত দিন। হ্যাঁ, এখানে শর্তগুলো লিখি, শর্তের সাথে গুরুত্ব, যেমন বলছে কর জিডিপি রেশিও বাড়াতে হবে, এটাকে শর্ত, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের কর জিডিপি রেশিও একেবারে কম, 9 পয়েন্ট সামথিং, এটা হওয়া উচিত 16 থেকে 20%, এবং এটা বাড়ালে কি হবে, আমাদের এখানে এই কর জিডিপি রেশিওটা কমানোর কারণেই শ্রীলঙ্কার অর্থনীতি সংকটে পড়েছিল, এই জন্য আমাদের এটা বাড়াতে হবে। এই যে ও যে বলছে যে আর্থিক সুশাসন নিশ্চিত করতে হবে, এটার শর্ত, হ্যাঁ অবশ্যই সুশাসন নিশ্চিত করতে হবে, কারণ ঋণ খেলাপির পরিমাণ এখানে 22%, যেখানে হওয়ার কথা হলো 8 থেকে 9%, আমাদের ঋণ খেলাপি 18 থেকে 22%, এটা খুবই দুঃখজনক, এবং এটা করানো আমাদের জন্য ভালো হবে। এবং অর্থনীতিবিদদের বিশেষজ্ঞদের মতামত অনেকে লেখছেন রুহুল আমিন, একজন লেখছেন মামুন সাহেব বলছে, এইগুলো কিন্তু বিশেষজ্ঞ না। আপনারা কি মনে করেন যে ওখানে খাতা দেখবে সে কি একেবারে মন্তু? এই মন্তু না, এখন দুজন দেখে ভাই, একজন মন্তু দিতে পারে, একজন তো মন্তু না। তো সেক্ষেত্রে এখানে মুস্তাফিজুর, আপনি একই কথা লেখেন, আপনার কথাই তো সবাই তো একই কথা বলছেন, সালেউদ্দিন যা বলছে, ফরাসউদ্দিন তাই বলছে, ডক্টর রহমান সোবান, ওয়াহিদুদ্দিন মাহমুদ, মুস্তাফিজুর রহমান ঘুরে ফিরে একই কথা বলছে। আপনি এগুলো একজনের লেখা আরেকজনের মধ্যে পড়তে পারেন, বাট নামগুলো ঠিক করে রাখেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, মুস্তাফিজুর রহমান, ডক্টর রহমান সোবান, তাদের নাম লিখে তারপর লেখা শুরু করেন। তারপরে আপনি একজনের উক্তি আরেকজনের গেলে কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্রবলেম হবে না। 9 নম্বর প্রশ্ন হলো, মেরিন প্রটেক্টেড এরিয়া ঘোষণার উদ্দেশ্য কি। মেরিন প্রোটেক্টেড এরিয়া কেউ বলছেন 4টা, কেউ বলছেন 12টা, আসলে মেরিন প্রোটেক্টেড এরিয়া হলো 17টা। মেরিন প্রোটেক্টেড এরিয়া হলো 17টা, এবং এটার অনেকেই বুঝতেন না, একজন লিখছে কি জানেন, বনভূমি বাড়ার জন্য। মেরিনের সাথে বনভূমির সম্পর্ক কি? মেরিন প্রোটেক্টেড এরিয়ার সাথে বনভূমির সম্পর্ক না, এটা ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত। ব্লু ইকোনমির যেই যে কনসেপ্টগুলো আপনি পারছেন, সেই ব্লু ইকোনমির কনসেপ্টগুলোই এখানে লিখে দেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বেসিক বুঝতে পড়ছে, ওখান থেকে আপনি এখানে লিখে দেন, সমস্যা নাই। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বাংলাদেশের প্রভাব কি? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বাংলাদেশের প্রভাব একেবারে স্পেসিফিক সংস্থা ভিত্তিক লিখবেন। যেমন আইপিসিসি ওরা একটা কথা বলছে যে 17% ডুবে যাবে 50 সালের মধ্যে। জাতিসংঘ বলছে 3 কোটি শরণার্থী হবে। তারপরে হেডলি সেন্টার ফাউন্ডেশন ওরা বলছে যে আমাদের এখানে মানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 30% খাদ্য সংকট তৈরি হবে। এই যে তথ্যগুলো, এইগুলো ডিরেক্ট করে লেখা, সংস্থা ভিত্তিক ইনফরমেশন লেখা। আপনি দেখেন বেসিক ভূগোল অধ্যায়ের মধ্যে, পিলির ভূগোল অধ্যায়ের 5ম অধ্যায় কিন্তু এখানে মানে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখা আছে, মানে বৈশ্বিক উষ্ণতার প্রভাব, একেবারে ভূগোল বই থেকে ওখানে নেওয়া, ওটাও পড়তে পারেন। আমি ক্লাস লেকচার দিচ্ছি, সেটাও পড়তে পারেন। হলো বদ্বীপ পরিকল্পনা 21 অভিষ্টের সময় একেবারে বদ্বীপ পরিকল্পনার কয়েকটা বিষয় মুখস্থ রাখবেন। অভিষ্ট 6টা মুখস্থ, এরিয়া 6টা মুখস্থ,
এরিয়ার সাথে আয়তনটা মুখস্থ, এবং এরিয়ার সাথে আয়তন পড়ার পাশাপাশি ম্যাপ হবে। এখানে যখন বলছি আমি বদ্বীপ পরিকল্পনা 21-এর অভিষ্টসমূহ কি, যে 6টা পরিকল্পনা লিখছে, ডিটেল লিখছে, সে কিন্তু এখানে পাশে কিন্তু সে 4 পেয়ে গেছে। আর যে ডিটেল এখানে অংশ লিখছে সে কিন্তু 2 পাইছে, 2.5 পাইছে। আর বদ্বীপ পরিকল্পনার 21-এর অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ লিখুন, এটা ম্যাপ দিয়ে আঁকবে, সে 4.5 পাবে। ম্যাপ দেখে যখন 1, 2, 3 দেখাবে, 4 থেকে 4.5 এর মধ্যে সে নাম্বার পাবে। তবে ম্যাপ ধরে লিখবেন। বদ্বীপ পরিকল্পনা কিন্তু পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছেন টিকা। টিকা আবার বলি একবারে, সাইবার নিরাপত্তা বিল 2023 খুবই গুরুত্বপূর্ণ। 7 অক্টোবর যেটা সাইবার নিরাপত্তা বিল হয়ে গেছে, কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে, এর শাস্তির কথা লেখা, এবং 23 সালের যে আইনটার মানে এক বাক্যে লেখা, এক বাক্যে না মানে এক প্যারায় লেখা। স্মার্ট বাংলাদেশও এটা আপনি জানেন, এটাও এক বাক্যে মানে এক প্যারায় লিখবেন। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে, এটা কিন্তু বিজ্ঞানে আসবে, বাংলাদেশে না আসলে বিজ্ঞানে কিন্তু আসবে। বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট মাস্ট, ইনশাল্লাহ। আমি যে বললাম মাস্ট, এটা কম্পিটিশনও আসতে পারে, কিন্তু বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট কম্পিটিশন আসতে পারে, এটা পারলে একটু রিডিং পড়ে ফেলা। A2I প্রকল্প, জাতীয় তথ্য বাতায়ন। জাতীয় তথ্য বাতায়নে একটা বিষয় অনেকে লিখছে যে এটা একটা ভুল, যে এরকমই লিখছে যে www. তথ্য বাতায়ন bangladesh.gov.bd। আপনি একটা কথা মনে রাখবেন, ওয়েব অ্যাড্রেসে কখন বড় হাত হয় না, এখানে বি লেখেন। সম্মান সূচক থেকে বড় হাত, বাংলাদেশ থেকে বড় হাত দিবেন তা না, এটা ছোট হাত হয়। ছোট হাতে bangladesh.gov.bd, হ্যাঁ, এটা লিখে দিবেন। আর এখানে 25 লাখ নথি আছে, 25 লাখ নথি 2014 সালের 23 জুন, 14 সালের 23 জুন জাতীয় তথ্য বাতায়নটা ইয়া করা হয়, মানে ইনস্টল করা হয়। তো যাও, এই হলো বিষয়, আপনাদের সাথে এই হলো আলোচনা। আমি একটু কমেন্ট দেখি। আয়তন রাউন্ড ফিগারে লিখলে হবে, হ্যাঁ রাউন্ড ফিগারে লিখলে হবে, কাছাকাছি প্রায় লিখবেন। কৃতজ্ঞ আপনার কাছে, আপনার স্ট্র্যাটেজি ফলো করে অ্যাকচুয়ালি কৃষি কার্ডে 43তম প্রশ্ন কার্ডে শুরু করতেছি। থ্যাংক ইউ। আমার এখানে নাম আসে না, আপনাদের বেস্ট উইশেস। আমি চেয়েছিলাম আপনাদেরকে একটা সংবর্ধনা দেবো ইনশাল্লাহ বড় সড়ো, কিন্তু বড় সড়ো দিলে প্রচুর টাকা লাগে ভাই, দেখলাম প্রচুর টাকা খরচ হবে। তারপরে আমি যাবে হোক একবার দেখি, কারণ আমি অনলাইনে যাদের পড়িয়েছে তাদের চেহারাটা একবার দেখাটা খুব জরুরি। মানে আপনারা আমাকে দেখেন, বাট আমি তো আপনাদের কখনো দেখি নাই, সেজন্য আমি আপনাদের একটা সংবর্ধনা দেবো ইনশাল্লাহ। সংবর্ধনাটা আমি জানাবো আমার গ্রুপে। ওকে, ফুল এক্সাম আবার নেবো 12-13 তারিখে, 13-14 তারিখে পরীক্ষা হবে, আমি জানাবো রুটিন। কালার পেন নিয়ে একটু বলবেন না, কালার পেন ইউজ করবেন না। নীল কালি যদি ওখানে লেখা থাকে তাহলে ব্লু এবং নীল কালি ব্যবহার করবেন, নয়তো দাগগুলো পেন্সিল দিয়ে দেবেন, আন্ডারলাইন করতে হলে পেন্সিল দিয়ে মোটা করে দেবেন। ওকে, বইটা কি আসবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আমি ডিসেম্বরে ভাই অফিসের এত প্রেশার ছিল কেন জানি না, রিল্যাক্স করতে গেছে এই জন্য মনে হয়। অফিসের প্রেশার কমে গেছে, একেবারে কমে গেছে, কারণ আমার ডিসেম্বর প্রচুর কাজ করছি আমি। আল্লাহর রহমতে আশা করি পারবো ইনশাল্লাহ। আপনার কাছে সফলতা মানে কি টাকা নাকি সম্মান, এটা একটু বলতেন। বোথ। সম্মান, টাকা ছাড়া সম্মান হয় না। আপনি টাকা ছাড়া ফ্যামিলিতে সম্মান হবে না, টাকা ছাড়া। টাকা অ্যাবসলুটলি ভেরি মাচ নিডেড, বাট অ্যাবসলুটলি এটা হইতে হবে হালালভাবে। কারণ আপনি এমনভাবে ইনকাম করবেন যা দেখে আপনার পরের প্রজন্ম আপনাকে রেসপেক্ট করে। কারণ আপনার সন্তান যদি আপনাকে রেসপেক্ট না করে, আপনার ভাই বোন যদি আপনাকে রেসপেক্ট না করে, যে ইউ আর ক্রিমিনাল বা ইউ আর লায়ার, বা আপনি যেটাকে বলে কি, আপনি অবৈধভাবে ইনকাম করতেছেন, তাহলে আপনার রেসপেক্ট থাকবে না। সবচেয়ে বড় কথা হলো নিজের কাছে নিজের সম্মানটা রাখা। নিজের কাছে একবার যদি সম্মান হারাই ফেলি না, তাহলে আর কোনো জায়গা থাকে না। তার মানে বোথ, আপনি প্রচুর বড় অফিসার, বড় কিছু, কিন্তু আপনি মাকে ডাক্তার দেখাতে পারেন না, মাকে আপনি সময় মতো ওষুধ দিতে পারেন না, এটা একটা যন্ত্রণা, এটা কখনোই সফলতা হতে পারে না। তা আল্লাহর রহমতে ওটা আল্লাহর কাছে চাইবেন, যে সৎ পথে আল্লাহ ম্যানেজ করে দিবে, বরকত দিবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ বরকত দেয়, এটা ট্রু, একেবারে ট্রু। আল্লাহর কাছে যদি চান যে আমি এই পথে চাই, এবং একটা হাদিস আছে না, যে বুখারী শরীফের মধ্যে সর্বশেষ হাদিসটাই ওটা, সর্বশেষ না প্রথমটা, প্রথম সর্বশেষটা হলো ইয়াটা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম হাদিস যে মানে মানে নিয়ত গুণে বরকত, যেটাকে বলি আমরা, যে নিয়ত করে যে যাবে। আপনি যদি ঘর থেকে বের হন হজের উদ্দেশ্যে, আল্লাহ হজকে সহজ করে দিবে। আপনি যদি বের হন কোনো মানে অপরাধের জন্য, আল্লাহ সেটা সহজ করে দিবে। সো মেন্টালিটি এবং সব কিছু পজিটিভ থাকাটা ইম্পর্ট্যান্ট। বা এক্সাম কি জানাতে হবে ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই, এখন পর্যন্ত সন্দেহ নাই। যদি 7 তারিখের পর কিছু অঘটন ঘটে তাহলে তো হয়তো হবে না। ওকে, একুরেট না দিলে কাছাকাছি দেওয়া যায় ডাটা, হ্যাঁ কাছাকাছি দিবেন, অলমোস্ট লিখে দিবেন। এত কম কিছু কিওয়ার্ড বলে দেন, বুঝি নাই। ডিগ্রি ধরে মাপলে, আচ্ছা সাউথ চায়না সি এর ম্যাপ কীভাবে দেবো, হ্যাঁ এটা দিতে পারবেন। এটা সাউথ চায়না সি এর ম্যাপটা আঁকা ভালো, এটা একা রাখেন। প্রডিউসার মতো নীতিপত্র লেখার
সময় কি ম্যাপ দেওয়া যাবে? যাবে, সমস্যা নাই, দেয়া যাবে, কিন্তু ম্যাপের প্রশ্ন তো আসে না ওখানে। কোলন দিলে জানতাম কোলনের কাছ থেকে লেখা শুরু করার নিয়ম, সেক্ষেত্রে কোলনের পরিবর্তে অন্য কিছু দেয়া যায় কিনা? না, কোলনই দেন। এক নম্বর প্রশ্নের উত্তরটা ক, এভাবে লেখা যাবে। এক নম্বর প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, এভাবে লেখা যাবে। ডাটা যদি একুরেট না হয়, কাছাকাছি, ওকে। পাশের ক লেখা শেষ করার পর সমাপ্তির লাইন দিব নাকি পাস খ লিখবো? 5টা প্রশ্নের উত্তর ওভাবে লিখবেন, আমি বলছি। ওকে, আপনাদের সাথে অনেক আলোচনা হলো। থ্যাংক ইউ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে বাংলাদেশের নির্বাচন, সবাই নিরাপদে থাকবো, সুস্থ থাকবো, এবং আপনাদের সাথে ক্লাস, আমার পেইড ব্যাচে যে ক্লাস আগামীকালকে হতে পারে ইনশাল্লাহ, রাতে রাতে ইনশাল্লাহ ক্লাস হতে পারে আগামীকাল। ওকে, আসসালামু আলাইকুম। কালকে হলে 10টা হবে। আল্লাহ হাফেজ।